প্রণয়ী পায়রা, লাবিবা ওয়াহিদ। সূচনা পর্ব। আরোরাকে পাত্রপক্ষ দেখতে আসলে আরোরা পাত্রকে বারণ করায় সেই পাত্রের বন্ধুগণ আরোরার ভার্সিটি এসে আরোরাকে উঠিয়ে নিয়ে যাওয়ার এক প্রকার হুমকি দেয়। আরোরা তাদের দিকে অগ্নিময় দৃষ্টি নিক্ষেপ করে আছে। রাগে রীতিমতো তোড়তাড় করে কাঁপছে আরোরা। বন্ধুগণের মধ্যে প্রথমজন তটস্থ গলায় বলে উঠল, ইয়ামিনকে তুমি অপছন্দ করলেও ইয়ামিন তোমায় পছন্দ করেছে। তাই কোনরূপ দ্বিরুক্তি না করে রাজি হয়ে যাও, এতে তোমারই মঙ্গল। ইয়ামিন বলেছে তোমার কোনোরকম বানোয়াট কাহিনী বা এক্সপ্লেইন না শুনতে। রাজি হও, নয়তো আমরা আমাদের আঙুল বাঁকাতে বাধ্য হব। ছেলেটা এরূপ কথায় আরোরার পিলে চমকে উঠল। আরোরা তির্যক দৃষ্টিপাত নিক্ষেপ করে কাট কাট গলায় বলে ওঠে, মামা বাড়ির আবদার পেয়েছেন? আমি কারো খরিদ করা সম্পদ নই, আমার নিজস্ব স্বাধীনতা আছে। এখানে আপনার বন্ধুর কোনো অধিকার নেই আমার স্বাধীনতায় বাধা হয়ে দাঁড়ানোর। ইয়ামিন পারে না এমন কিছু নেই। মহা ঝামেলা তো আপনারা যাবেন? এসব হুমকির কোনো মানে হয় না, এখানে পড়তে এসেছি, নাটক দেখতে নয়। জাস্ট লিভ, নয়তো টিচারদের ডাকতে আমি বাধ্য হব। আরোরার উক্তিতে ছেলেগুলো অট্টহাসি দিয়ে ওঠে, যেন আরোরা জোকস শুনিয়েছে তাদের। ছেলেটি বিদ্রূপের সুরে বলে, কি করবে তোমার ওই স্যাররা? অনেক কিছু। ওয়ান্স মোর আপনাদের বি নেগেটিভ মার্কা হুমকিতে এই আরোরা ভয় পায় না। সো স্টে ফ্রম এওয়ে। ছেলেগুলোর মেজাজ যেন তুঙ্গে উঠল। রাগে গিজগিজ করতে করতে একজন যেই আরোরার হাত স্পর্শ করবে তৎক্ষণাৎ কেউ ছেলেটির হাত মুছড়ে আরোরার সামনে এসে দাঁড়ালো। আগন্তুকটির পারফিউমের ঘ্রাণটি আরোরার পূর্ব পরিচিত। আরোরা আবেশে চোখ বুজে ফেলল। অতঃপর কি মনে করে সামনে তাকালো এবং ঘটনা বোঝার প্রচেষ্টা চালালো। আগন্তুকটি ছেলেটির হাত আরেকটু মুছড়ে বলে উঠল, এটা ভার্সিটি ডিয়ার, বাহিরের মানুষ হয়ে এখানে মাতলামি করা চলবে না। ভার্সিটির ডিসিপ্লিন ভঙ্গ করার অধিকার কেউ তোমায় আমায় দেয়নি, তাও সুন্দরভাবে বলছি এই মুহূর্তে এখান থেকে বের হ, নয়তো সিকিউরিটি দিয়ে। কাট কাট গলায় বলে ফায়ান। আরোরা এতটাই ধ্যানে আছে যে তার অধর জোড়ার মাঝে কিঞ্চিত ফাঁক হয়ে যায়। ফায়ান লোকটির হাত ছেড়ে আরোরার দিকে ফিরল। ফায়ানের সরু দৃষ্টি আরোরার চোখে পড়তেই তার হৃদস্পন্দন দ্রুত গতিতে স্পন্দিত হতে শুরু করল। ভেতরটায় কেমন রিপ রিপ শব্দ হচ্ছে। ফায়ানের বলা উক্তি আরোরার মস্তিষ্কে তরঙ্গিত হতেই আরোরার ধ্যান ভাঙল। তুমি ঠিক আছো? আরোরা ফ্যাল ফ্যাল দৃষ্টি ফায়ানের দিকে নিক্ষেপ করেই হ্যাবলার মতো মাথা নাড়ায়। ছেলেটা তার হাত কচলাতে কচলাতে আবারও চিৎকার দিয়ে ওঠে, কে তুমি মিয়া? তুমি জানো আমরা কার লোক? তোমার। ছেলেটার কথায় ফোড়ন কেটে ফায়ান তার দিকে ফিরে বলে উঠল, সেই পরিচয় আমি দিতে ইচ্ছুক নই। তোমাদের এখানে থাকার সময় দেয়া হয়নি, সিকিউরিটি এই ভেজাল মানুষদের বের করুন। খামাখা ডিসিপ্লিন নষ্ট করার কোনো মানেই হয় না। কয়েকজন সিকিউরিটি তৎক্ষণাৎ আসলো। হাত মোছড়ানোর ছেলেটি অগ্নিময় দৃষ্টি নিক্ষেপ করল আরোরার দিকে। আরোরা সেটা লক্ষ্য করে ফায়ানের পিছে লুকালো। অতঃপর ওরা কোনরূপ ঝামেলা না করেই বেরিয়ে গেল। তখন আশেপাশের সকলের দৃষ্টি ওদের দিকেই। ওরা চলে যেতেই ফায়ান আবারও আরোরার দিকে ফিরল এবং তির্যক দৃষ্টি নিক্ষেপ করে ক্ষীণ গলায় বলে ওঠে, আর যেন না দেখি তোমার কারণে কোনোরকম ঝামেলা হয়েছে, তোমাকে সিকিউরিটি দেয়ার জন্য আসিনি আমি, স্টুপিড। আরোরা বিভ্রান্তিতে পড়ে মাথা নিচু করে ফেলে। ফায়ানের উক্তিগুলোতে স্পষ্ট বিরক্তির ছাপ ছিল। বুঝল আগের দিন তার ভুল ছিল, আজ তো সে কোনো ভুল করেনি। লোকগুলোকে তো আর নিমন্ত্রণ করে আনেনি। আরোরা ফায়ানের বিপক্ষে কিছু বলার প্রস্তুতি নিল। যেই মুখ খুলবে ফায়ান তার পাশ কাটিয়ে চলে গেল। আরোরা আশ্চর্যান্বিত হয়ে পিছে ফিরল। আরোরা যেন মুহূর্তের জন্য বাক্যহারা হয়ে গেল। এমন অদ্ভুত কেন উনি? এই ভালো, আবার মুহূর্তেই আগুন চড়ে তার মাথায়। আরোরা বিড়বিড় করে বলল, হ্যান্ডসাম স্যারদের এত রাগ মানায় না। পুরোই বি পজিটিভ থুকু নেগেটিভ মার্কা রাগ। আরোরা তার ব্যাগের জন্য ক্লাসের দিকে যাওয়া ধরলেই কোথা থেকে আরোরার কাজিন আরিশা ছুটে তার দিকেই আসতে লাগল। আরিশার হাতে আরোরার ব্যাগ। আরিশার পিছে পিছে রুহানও আসছে। আরোরা ওদের দেখে কোনরূপ রিয়েকশন না করে সে উল্টোপথে হাঁটা দিয়ে মাঠের বর্হিভাগের বাগানে চলে গেল। একটি কৃষ্ণচূড়া গাছে অবস্থানের সবুজ ঘাসে আবৃত স্থানে বসে পড়ে আরোরার দৃষ্টি ভব ঘুরে। তার মাথায় রাজ্যের চিন্তা ঘুরপাক খাচ্ছে। ইয়ামিনটা দিন দিন তার জীবনে ঘূর্ণিঝড়ে পরিণত হচ্ছে। বিপদ সংকেত যেন খুব শীঘ্রই 8 পেরিয়ে 9-10 চাইতেও বেশি পর্যায়ে যেতে পারে। তার অক্ষিকাছে ভেসে উঠল 2 দিন আগের অতীতের চিত্র। আরোরা ভার্সিটি যাওয়ার জন্য তৈরি হচ্ছিল, তখনই তার মা অনন্যা হন্তদন্ত হয়ে রুমে প্রবেশ করে এবং আরোরাকে হঠাৎ জানায়, আজ ভার্সিটি যাওয়া লাগবে না।
পাত্রপক্ষ আসবে, তোর বাবা তাদের ইনভাইট করেছেন। সেই হিসেবে তোকেও নাকি দেখবেন। যদি পছন্দ হয় আজই তোর এঙ্গেজমেন্ট হয়ে যাবে। আরোরা আশ্চর্যান্বিত দৃষ্টি নিক্ষেপ করল মায়ের মুখশ্রীতে। অন্তঃপুরে সে বিবাহের জন্যে একদমই প্রস্তুত নয়। মুহূর্তেই আরোরা খানিকটা বেসামাল হয়ে পড়ল। তবে তার ভেতরের খুঁতখুঁচানি বহিঃপ্রকাশ করল না। সে বরাবরই পরিবারের বাধ্য মেয়ে। বড়দের মুখের উপর কখনোই কথা বলেনি। তাই কোনো রকমে অধর জোড়ায় কৃত্রিম হাসি ফুটাল। অনন্যা মেয়ের মাথায় আলতো হাত বুলিয়ে বেরিয়ে গেল মেয়ের জন্য নিজের একটি শাড়ি চয়েস করতে। এদিকে আরোরা অন্তরালে নানান দ্বিধাদ্বন্দ্বে ভুগছে। কি হবে? যদি সত্যি সত্যিই পাত্র তাকে পছন্দ করে ফেলে, তাহলে সে একটা অপ্রস্তুত সম্পর্কের মাঝে আটকে পড়বে সম্পূর্ণ নতুন অচেনা একজন মানুষের সঙ্গে। সেই নতুন মানুষটার অবশ্যই তার উপর অধিকারবোধ থাকবে। সেই অধিকারবোধ হয়তো পরিবারের চেয়েও বেশি। আরোরা আপাতত স্বাধীন থাকতে চায়। আলাদা করে কারো জোর খাটানো আদেশ নিষেধ, এটা কিছুতেই সে মানতে পারছে না। কানে ঝুমকা লাগিয়ে সে বিধ্বস্ত দৃষ্টিতে জানালার সোনালি পর্দার দিকে তাকালো। দমকা হাওয়ায় পর্দাগুলো অসমান্তরাল ভাবে উঠছে। আপাতত আরোরার দৃষ্টি সেখানেই নিবন্ধ। আরোরার ভাবনার মাঝেই কলিংবেলের আবছা শব্দ তার কর্ণধারে প্রবেশ করল। আরোরা তপ্তশ্বাস ফেলে মাথায় ঘোমটা টানল। মিনিটখানেকের মাঝেই অনন্যা মেয়ের ঘরে প্রবেশ করল। ঠোঁটে মিষ্টি হাসি ঝুলিয়ে বলে, আরোরা, তৈরি হয়েছিস? এখন আয়, তোর বাবা তোকে নিয়ে যেতে বলেছে। আরোরা নিষ্প্রভ চাহনি নিক্ষেপ করে অধরে কৃত্রিম হাসি ঝুলিয়ে কণ্ঠধ্বনি নিচু করে বলে, চলো। সেদিন প্রথমবারের মতো বৈঠক ঘরে আরোরা ইয়ামিনের মুখোমুখি হয়েছিল। ইয়ামিন প্রথম দেখাতেই তার সকল বিরক্তি ভালো লাগায় পরিণত হল। পুরোটা সময় অবলীলায় তাকিয়েছিল আরোরার শুভ্র মুখশ্রীতে। বড়দের কথার মাঝে আরোরা ভালোভাবেই বুঝতে পেরেছিল এই অচেনা মানুষটির দৃষ্টি। আরোরা তার শাড়ির আঁচল খামচে বারংবার অবিন্যস্ত দৃষ্টি বুলাচ্ছিল চারদিকে। তার অস্বস্তির সীমাও যেন পেরিয়ে গেছে। ফ্যানের কৃত্রিম হাওয়াতেও সে অনবরত ঘামছিল। নিজের ঘর্মাক্ত কপালে বারংবার আঁচলের বিচরণ চালিয়েছে সে। যখনই কথাবার্তা পাকা হবে তখনই আরোরার বড় ভাই আইমান প্রবেশ করে বৈঠক ঘরে। আইমান ইয়ামিনের দিকে তীক্ষ্ণ দৃষ্টিপাত নিক্ষেপ করে সকলের দিকে চোখ বুলালো। অতঃপর পাত্রপক্ষ মানে ইয়ামিনদের উদ্দেশ্যে জানায়, আমরা আমাদের মূল্যবান সিদ্ধান্ত কাল জানাব। আইমানের থমথমে গলার সিদ্ধান্তে মুনিব অর্থাৎ আরোরার বাবা এবং মা খানিকটা তটস্থ হলেন। তাও ছেলের মতামতের অমতে না গিয়ে সম্মতি জানালেন। আরোরা ভেতরে ভেতরে যেন স্বস্তির নিঃশ্বাস ফেলল এবং তার প্রিয় ভাইকে অনেক অনেক ধন্যবাদ দিল। আরেকটু হলে তার দেহ থেকে রুহ বেরিয়ে যাওয়ার উপক্রম হতো। ভাগ্যক্রমে আইমান এসেছিল, নয়তো পরবর্তী সময়ের জন্যে সে ভাবশূন্য হয়ে যাচ্ছিল। ইয়ামিনরা হালকা খাওয়া দাওয়া করে বিদায় নিলেন। কিরেহ আরু, কোথায় হারালি? আমাদের ফেলে এভাবে এখানে আসার মানে কি? হাঁপানো কণ্ঠে বলে ওঠে আরিশা। আরিশার কথায় আরোরা বাস্তবে ফিরে এবং উপস্থিত ঘটনা সামলে উঠতে পারে না। আরোরা নিজেকে সামলে ওদের অবিন্যস্ত দৃষ্টিতে পর্যবেক্ষণ করে দৃষ্টি সরিয়ে নেয় এবং বলে, যারা ফ্রেন্ডের বিপদে অনুপস্থিত থাকে তাদের সাথে কথা বলার মতো সামান্যতম ইচ্ছেও আমার নেই। রুহান আরিশার মাথায় গাঁটটা মেরে বিধ্বস্ত গলায় বলে, সব এই মেয়ের দোষ। কতক্ষণ ধরে ওয়াশরুম বসেছিল ভাইরে ভাই, আমার তো কোমর ধরে গেছে এর জন্য। দাঁড়িয়ে থাকতে থাকতে মনে তো হচ্ছে ওয়াশরুমের সাথে রিলেশনশিপে গেছিল। তুই চুপ কর, আমি তো মেকআপে বিজি ছিলাম। তুই কেন সবসময় আমার আর মেকআপের মধ্যে কাবাবের হাড্ডি হবি? এর জ্বালাতনে আমি মেকআপও ঠিকমতো করতে পারি না। আরোরা ওদের অভিযোগে কর্ণধারে না নিয়ে লাইব্রেরি যাওয়ার জন্য অগ্রসর হয়। কারণ এই সময়ে ফায়ান লাইব্রেরি বইয়ের মাঝে ডুবে থাকে। জনমানবহীন লাইব্রেরি নিঃশব্দে প্রবেশ করল আরোরা। বিশাল লাইব্রেরি দৃষ্টি বুলাতে বুলাতে সোহরাব ফায়ানকে খুঁজতে লাগলো সে। উনি হচ্ছেন একজন ইংলিশ লেকচারার, জয়েন করেছে 3 মাস হলো। ফায়ান আমেরিকা তার ফুল ফ্যামিলির সাথে থাকতো বলে শোনা যায়। তার চেয়েও বড় কথা, ফায়ান সংসদ সদস্য ইকবালের ভাইপো। তাও ফায়ানের মাঝে তাকে নিয়ে আহামরি কিছু লক্ষ্য করা যায় না। সে ভীষণ শান্ত প্রকৃতির। তার ভেতরকার রাগ হয়তো আরোরা সেদিনই প্রথম দেখেছে। সেদিনের পর থেকে আরোরা ফায়ানকে বড্ড ভয় পায়। ফায়ানকে দেখলেই দূরে দূরে থাকে। যদি কখনো ভুলবশত ফায়ানের মুখোমুখি হয় আরোরা তাকে সালাম দিয়ে পাশ কাটিয়ে চলে আসে। ফায়ান এমনিতে শান্ত প্রকৃতির হলেও তার মাঝে আমেরিকান কালচার ভালোই লক্ষ্য করা যায়। চেহারাও হয়েছে তাদের মতোই। এমনও শোনা যায় ফায়ানের নানা নাকি আমেরিকান ছিলেন। সেই হিসেবে তার মায়ের গায়ের রং শুভ্র হলেও চেহারা পেয়েছে বাঙালি।
সেই হিসেবে হয়তো ফায়ানও একই রকম। তবে তাকে কোনো আক্কেলে বোঝা যায় না সে বাঙালি। আরোরা তো তাকে নিকনেম দিয়েছে অ্যাংরি ইংরেজ। মিনিটখানেক হাঁটাহাঁটি করে আরোরা দেখল মাঝামাঝি এক শেলফের সামনে বসে ফায়ান ইংলিশের কিছু নোবেল ঘাটাঘাটিতে ব্যস্ত। আখিতে তার গোল ফ্রেমের চশমা। আরোরা কিছুক্ষণ অদ্ভুত দৃষ্টিতে তাকিয়ে রইল ফায়ানের দিকে। লাইব্রেরি পিনপতন নীরবতা। এখন লাঞ্চ ব্রেক থাকায় সকলেই বাহিরে। লাইব্রেরি সে আর ফায়ান ব্যতীত কেউ নেই। লাইব্রেরিয়ানকেও দেখা যাচ্ছে না। আরোরার মস্তিষ্ক তাকে জানান দিল এই সুযোগ যা বলার এখনই বলে কেটে পড়তে হবে। আরোরা দীর্ঘ নিঃশ্বাস ফেলল কয়েকবার। অতঃপর পা বাড়িয়ে এগিয়ে গেল এবং ফায়ানের অপোজিটে এসে দাঁড়াল। ফায়ান কারো উপস্থিতি টের পেতেই মাথা উঁচু করে আরোরার দিকে তাকাল। চশমার কাচ ভেদ করে তার বাদামি তীক্ষ্ণ দৃষ্টিপাত আরোরার বুঝতে অসুবিধা হল না। মুহূর্তেই যেন সেই অক্ষির গভীরে হারিয়ে যেতে শুরু করল সে। তার গভীরে হারানোর পূর্বেই ফায়ান তার দৃষ্টি আবারও বইয়ে নিবন্ধ করল। কোনরূপ প্রশ্ন করল না, ভাব এমন সামনের মানুষটির প্রতি তার কোনরূপ আগ্রহ নেই। আরোরা বাস্তবে ফিরে শূন্য দৃষ্টিতে ফায়ানের দিকে তাকিয়ে রইল। গলা দিয়ে যেন কথা বের হচ্ছে না। কণ্ঠনালীতে যেন ঘোর মরীচিকা ধরেছে। বহুক্ষণ এভাবে দাঁড়িয়েও তার কণ্ঠধ্বনি তাকে কোনরূপ সাড়া দিল না। হতাশায় আরোরার মুখশ্রীতে আধার নেমে এলো। ফায়ান বইয়ের দিকেই দৃষ্টি নিবন্ধ করে বলে, ক্লাস নেই? এভাবে বটগাছের মতো দাঁড়িয়ে কোন মহা কাজ করছো? কিছু বললে বলো, নয়তো এখান থেকে বিদায় হও, তোমার জন্য আমার ডিস্টার্ব হচ্ছে। আরোরা এবার যেন সাড়া পেল। ভেতর থেকে এক লম্বা নিঃশ্বাস আসলো। এই নিঃশ্বাস ফায়ানের বিপক্ষে বলার তীব্র ঝঙ্কারের সংকেত। আরোরা পুনরায় নিঃশ্বাস ফেলে অপ্রসন্ন হয়ে বলতে লাগল, আমি সেদিন ভুল করেছি মানি, তাই বলে আজ আমি কিছু করিনি। ওই লোকগুলো নিজেরাই এসেছে ঝামেলা বাজাতে। একটা মানুষ নিজ থেকে বিপদ ডেকে আনে না। তাই আপনার উক্তি মোটেই যুক্তিযুক্ত নয়, কোনো কিছু চোখে দেখার আগে যাচাই করে নিতে হয়। একদমে সবটা বলেই আরোরা ক্ষান্ত হল। কথাগুলো বলে তার শান্তি লাগছে, প্রচুর শান্তি। সে অন্তঃপুরে নিজেকে ওয়েল ডান করল এবং নিজের সাহসের জন্যে নিজেকে বাহবা দিল। আরোরা এবার ফায়ানের দিকে দৃষ্টিপাত নিক্ষেপ করতেই দেখল ফায়ান শান্ত ভঙ্গিতেই আরোরার দিকে তাকিয়ে। ফায়ানের কোনরূপ প্রতিক্রিয়া না দেখে আরোরা বিস্মিত হল। গোল গোল চোখে সে ফায়ানের চশমা ভেদ করে গভীর আখিপল্লবের দিকে দৃষ্টি নিবন্ধ করল। কিছু বোঝার প্রচেষ্টা চালানোর পূর্বেই ফায়ান উঠে দাঁড়ায়। আরোরা ক্ষণেই নড়েচড়ে দাঁড়াল। মুহূর্তেই খেয়াল করল ফায়ান তার দিকে এগিয়ে আসছে। মনের মাঝে দোলা দেয় হাজারো আতঙ্ক। আরোরা শুকনো ঢোক গিলে পেছাতে শুরু করল। স্থানটি কিছুটা ছোট হওয়ায় 3 কদমেই সে শেলফের সাথে লেপ্টে গেল। ফায়ান এগোচ্ছেই একসময় সে আরোরার কাছে এসে তার মুখের উপর কিছুটা ঝুঁকে গেল। আরোরা সঙ্গে সঙ্গে চোখ মুখ খিচে নিজের পরিহিত কুর্তির খানিক অংশ খামচে ধরল। হঠাৎ তার ডান হাতে এক বইয়ের হালকা স্পর্শ পেল। আরোরা চোখ মেলে হাতের দিকে তাকায়। ফায়ান কিছুটা দূরে অবস্থান করছে আর একটা হাতে থাকা বইটির পাতা উল্টাচ্ছে। আরোরার চোখে মুখে সীমাহীন বিস্ময়ের ছাপ। সে সেখানেই মূর্তির ন্যায় দাঁড়িয়ে রয়। অধর জোড়ার মাঝে মৃদু ফাঁক। ফায়ানের কণ্ঠধ্বনি কর্ণধারে পৌঁছাতেই আরোরা বাস্তবে ফিরল। আর কিছু বলার না থাকলে ক্লাসে যাও, এখানে থম মেরে দাঁড়ানোর মানে হয় না। জাস্ট লিভ। শেষোক্ত বাক্যটি রুক্ষ স্বরে বলল ফায়ান। আরোরা খানিকটা বেসামাল হয়ে মাথা নাড়ায়। অতঃপর এক প্রকার ছুটে বেরিয়ে এলো। লাইব্রেরি থেকে বের হতেই আরোরা স্বস্তির নিঃশ্বাস ফেলল। এতক্ষণ যেন বাঘের খাঁচায় ছিল সে। বারংবার তার বোকামির কথা মনে পড়ছে। কেমন বোকা সে স্যারকে দেখে ওভাবে। ছি, কি সব ভুলভাল চিন্তা ভাবনা। স্যার তো জাস্ট বই নিতে গেছিল, আর সে কি ভেবে নিল। আরোরা নিজেকে কয়েক দফা বকে ক্লাসে চলে গেল। ক্লাসে গিয়ে রুহান এবং আরিশার সাথেই বসল। রাগটা সেই আতঙ্কের সাথে যেন হাওয়ায় মিলিয়ে গেছে। পুরো ক্লাসে আরোরার মাথায় লাইব্রেরির ঘটনাই চক্রের ন্যায় ঘুরঘুর করল, যার ফলস্বরূপ কোনো ক্লাসেই তার মন বসেনি। আরোরা নিজের প্রতিই বিরক্ত হয়ে গিয়েছে। বিরক্ত হয়েছে তার আজব ভাবনার ওপর। চরম বিরক্ত সে। চরম ক্লাস শেষ করে তার বন্ধুদের বিদায় জানিয়ে আরোরা বাড়ির পথে রওনা হল। আহাম্মক, এত ছোট একটা কাজ দিলাম আর তোরা সেটাই করতে পারলি না? তোদের বন্ধু বানিয়ে পাঠিয়েছি তাও পারিসনি? মাস শেষে বেতনগুলা আমি তাহলে কি হুদাই নদীতে ফেলছি? দূর হ তোরা। কর্কশ ধ্বনিতে হুঙ্কার দিয়ে ওঠে ইয়ামিন। বস, আমাদের কাজ এগোচ্ছিলই, কিন্তু ভাবি মানতে চাইছিল না। তো ফোন দিতে পারলি না? আমি নিজে গিয়েই তুলে আনতাম। আমরা তো চেয়েছিলাম নিজেরাই জোর করে নিয়ে আসব, কিন্তু কি? একটা ছেলে আমাদের পথে কাটা হয়ে দাঁড়ায়।
ওই হালার কারণে আরেকটুর জন্যে ভাবি হাত থেকে ফসকে যায়। আমি তোদের বানোয়াট কাহিনীতে কান দিচ্ছি না। গেট আউট ফ্রম হেয়ার, ক্ষিপ্ত হয়ে বলল ইয়ামিন। তার লোকগুলো তাদের বসের রাগ দেখে কথা বাড়ায় না, দ্রুত রুম প্রস্থান করে। ইয়ামিন আরামদায়ক চেয়ারে হেলান দিয়ে ছোট কাচের গ্লাসের ওয়াইন নাড়তে নাড়তে দাঁতে দাঁত চেপে বলতে লাগলো, প্রথম দেখাতেই তুমি আমার জেদে পরিণত হয়েছ আরোরা বিনতে মুনিব। আমি ভালোবাসার নয়, জেদের অত্যন্ত কদর করি। তাই তোমায় আমি যেকোনো মূল্যে নিজের করেই ছাড়বো। আমার আর তোমার মাঝে যেই আসবে তাকে সেই মুহূর্তেই ওপারে পাঠিয়ে দিব, বিকজ তুমি আমার সম্পদ। নিস্তব্ধ চাঁদনি রাত, অর্ধচন্দ্রের আশেপাশে ভেসে বেড়াচ্ছে তুলো রাশির দম। শীতল হাওয়ায় নিমজ্জিত পরিবেশ, সারাদিনের উষ্ণ তাপটা রজনীর সঙ্গে নির্বিঘ্নে মিলিয়ে যাচ্ছে। এই সুন্দর মুহূর্তে আরোরা মুঠোফোন হাতে নিয়ে বেলকনির দেয়ালে ঠেস দিয়ে বসে আছে। বারংবার আইমানের দেয়া লাস্ট মেসেজটা দেখছে সে। আইমান অফিসের কাজে অন্য শহরে গিয়েছে। আইমানকে ছাড়া সব কেমন ফাঁকা ফাঁকা লাগছে তার। আইমান থাকলে ঝগড়াঝাটি অনবরত চলতই। সারাদিনে রাত এবং সকালের ব্রেকফাস্টের সময়ই তো আইমানকে পায়, কিন্তু আজ রাতসহ কাল সকালের খাবার টেবিলেও আইমান থাকবে না। ফিরতে ফিরতে আগামীকাল বিকাল। আরোরার ইচ্ছে করছে ফোনের ভেতর গিয়ে আইমানকে ইচ্ছেমতো থাপ্পড় দিয়ে আসতে। বদ অফিসের কাজ কি এতই জরুরি? মুহূর্তেই আরোরার মনটা ছোট হয়ে গেল। মনে পড়ে গেল সেদিন রাতের কথা। মা এই বিয়েতে কি আরোরার মতো ছিল? আইমানের উক্তিতে অনন্যা এবং মুনিব উভয়ই চুপসে গেল। মুনিব অধর জোড়া প্রসারিত করে ভরাট গলায় বলে, ছেলে তো ভালো আইমান, পরিবারও বেশ ভালো। আইমান প্রত্যুত্তরে উত্তর দেয় না। কিছুক্ষণ চুপ থেকে আরোরার দিকে ফিরল। আরোরা অবিন্যস্ত দৃষ্টিতে আইমানের দিকে তাকিয়ে আছে। আইমান নরম স্বরে বলল, তুই কি বিয়েতে রাজি ছিলি? আরোরা মিয়ে গিয়ে পদতলের নিকট দৃষ্টি স্থির করল। আইমান আবারও প্রশ্ন ছুড়ল, আরোরা আমি তোকে কিছু জিজ্ঞেস করেছি। আরোরা বাবা মায়ের দিকে এক পলক তাকিয়ে সন্তর্পণে আটসাট হয়ে বলে না। আইমান এবার বাবা মায়ের দিকে তাকিয়ে বলে, তোমরা ওর বিয়ের জন্য উতলা হচ্ছ কেন বলো তো? আর বিয়ে যে দিবা ছেলেটার সম্পর্কে সামান্যতম খবর নিয়েছ? আমাকেও তো একবারও বলো নাই আরোরাকে কোনো পাত্র দেখতে আসবে। আচ্ছা মানলাম সময়ের অভাবে বলতে পারো নাই, তাই বলে ছেলেটার সম্পর্কে ভালো মতো খবর না নিয়েই বিয়ে পাকাপাকি পর্যন্ত চলে গেলা? আমি যদি সময়মতো না আসতাম তাহলে কি হতো ভাবতে পারছো? সবটি বাবা মা মনোযোগ দিয়ে শুনলেও শেষোক্ত উক্তির মানে তারা বুঝল না। স্বামী স্ত্রী একে অপরের দিকে প্রশ্নবোধক চাহনি নিক্ষেপ করে। মুনিব পুনরায় আইমানের দিকে তাকিয়ে বলে, মানে? মানে ইয়ামিন একটা গুন্ডা, সব ধরনের খারাপ কাজের সঙ্গে লিপ্ত সে। ফোনে টাইপ করতে করতে বাড়িতে প্রবেশ করল ফায়ান। লিভিংরুমে খেয়াল হতেই দেখল চাচি গালে হাত দিয়ে সদর দরজার দিকেই স্থির দৃষ্টি নিক্ষেপ করে আছে। ফায়ান একবার পিছে ফিরে তার ছোট মার দিকে এগোলো। এগোতে এগোতে বলল, চাচ্চুর জন্য বসে আছো? হ্যাঁ, বিকালের দিকে কিছুটা অসুস্থ হয়ে গেছিল। সন্ধ্যায় কোন পার্টির মিটিং এর ফোন এলো আর উনি তখনই দৌড়েই এক পলিটিক্সের পেছনে ছুটতে ছুটতে জীবন শেষ করে ফেলল। কি করি বলো তো তোর চাচাকে নিয়ে? চাচ্চু পলিটিক্স পছন্দ করে দেখেই তো এত পরিশ্রম করে। তুমি চিন্তা করিও না, চাচ্চুর আগে পিছে গার্ডরা তো আছেই। ছোট মা যেন কথাগুলো কর্ণাধারে নিল না। পূর্বের ন্যায়ই সে মুখটা বিবর্ণ করে রাখল। ভরাট গলায় বলে ওঠে, ফ্রেশ হয়ে রেস্ট নেও, আমি খাবার পাঠাচ্ছি। আর হ্যাঁ, তোমার চাচ্চু রাতে থাকতে বলেছে। কি নাকি জরুরি কাজ আছে? ফায়ান মাথা নাড়িয়ে চলে গেল। তার বুঝতে বাকি নেই চাচা তাকে কেন ডেকেছে। তাকে আবারও ভাবতেই একটি তপ্তশ্বাস ফেলে ওয়াশরুমে ঢুকে পড়ে ফায়ান। চলবে, বিদ্রোহ ভুল ত্রুটি ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আমি সত্যি অভিভূত আপনার রেসপন্সে। প্রথম পর্বকে অনেকটা ভালোবাসা দিয়েছেন, তার জন্য কৃতজ্ঞতা। গঠনমূলক মন্তব্যের প্রত্যাশায় রইলাম। প্রণয়ী পায়রা, লাবিবা ওয়াহিদ। পর্ব 03। কপি নিষেধ। ফায়ান নিঃশব্দে পিস্তলের গুলি চেক করছে আর তার চাচ্চু সিগারেট ফুঁকছে। তার নিষ্প্রভ চাহনি ফায়ানের দিকেই স্থির। বেশ কৌতূহল নিয়ে ফায়ানের কাজগুলো দেখছে সে। ফায়ান গুলি চেক করতে করতে ইকবালকে প্রশ্ন করল, তুমি বারবার আমার শ্যুট করা কেন দেখতে চাও? এক আলাদা আকর্ষণ আছে, তাই সারাদিন লাগিয়ে দেখলেও বিরক্তি আসে না। তোকে আর তোর শ্যুট করা দেখার মতো শান্তি এ দুনিয়ায় আমার জন্য দুটো আছে বলে মনে হয় না। অনেকে মেয়ের নেশা করে আর আমি না হয় তোর নেশা করি। ফায়ান হাসল। ফায়ানের হাসির কোনো শব্দ নেই। ইকবাল আবারও সপ্তপর্ণে বলে ওঠে, বিশ্বাস কর ফাই, তুই যে আমার কত বড় ইচ্ছা পূরণ করলি তুই নিজেও ভাবতে পারছিস না। শেষ পর্যন্ত আমার ভাইপো মা।
বাদ দাও, গান রেডি। বলেই চোখে নর্মাল গ্লাস দেয়ার বদলে সে সানগ্লাস পরল। বড় মোটা হেডফোনও কানে লাগালো। ইকবাল অস্ফুট স্বরে বলে ওঠে, এ কি ফাই, এই আবছা আলোর মাঝে আবার সানগ্লাস পরেছিস কেন? নিশানা ছুটে গেলে? এতক্ষণে ফায়ানের অধর জোড়ায় বাঁকা হাসি আসলো। হাসিটা বড্ড রহস্যময়। ফায়ান তার গান নিশানায় ধরে বাঁকা হাসি দিয়েই বলে, আজ না হয় তোমায় আরেকটু আকর্ষণ করাই। ইকবাল হাতে সিগারেট ধরেই অধর জোড়া কিঞ্চিত ফাঁক করে বিস্মিত দৃষ্টিতে ফায়ানের দিকে তাকিয়ে আছে। ফায়ান একবার চোখ বুজল, অতঃপর চোখ মেলে তীক্ষ্ণ দৃষ্টিপাত নিক্ষেপ করল নিশানার দিকে। মুহূর্তেই গুলির শব্দ হলো। ইকবাল চেয়ে চেয়ে শুধু দেখলই। হাতে সিগারেটের ছ্যাঁকা লাগতেই সিগারেটটা হাত ফসকে পড়ে যায় এবং ইকবালের ধ্যান ভাঙ্গে। ফায়ান ততক্ষণে বার দুয়েক গুলি করে ফেলে। ইকবাল এবার এক গার্ডকে লাইট জ্বালানোর ব্যবস্থা করতে বলে, কারণ নিশানাটা আলোর থেকে কিছুটা দূরে। গার্ড বড় লাইট অন করতে ইকবাল শটান করে উঠে দাঁড়ায়। ফায়ান ততক্ষণে হেডফোন আর গ্লাসটা খুলে ফেলে। ইকবাল তুলোর মোটা ডলটা মানে নিশানার চারপাশে ভালো করে লক্ষ্য করতে ব্যস্ত। গুলি একদম বুক বরাবর লেগেছে। ফায়ান তার ফোন চেক করতে করতেই ইকবালকে জানায়, আজকের জন্যে এইটুকুই চাচ্ছু, আমার কাজ আছে, যেতে হবে। আর হ্যাঁ, তোমাকে আজ যেই এগ্রিমেন্ট দেয়া হয়েছে সেটা বাস্কেটে ফেলে দেও। মানে শুনুনি? ওটা ফেলে দেও ভুল করে, ওটায় কলমের দাগও লাগাবা না, ওটা একটা ট্রেপ ফাঁদে পা দিও না। সেটা না হয় বুঝলাম, কিন্তু তুই খবর পেলি কিভাবে আমি আজ কোনো এগ্রিমেন্ট পেয়েছি? ফায়ান তার সত্যটি চেপে বলল, কি জানি। এনিওয়ে আই উইল বি গো নাও, গুড নাইট। বলেই ফায়ান সিক্রেট রুমটি প্রস্থান করল। ইকবাল সেখানেই থ মেরে দাঁড়িয়ে রইল। বিড়বিড় করে বলল, তোর সব ভালো লাগে, কিন্তু এই ভার্সিটির শিক্ষকতা করাটা কেন যেন ভালো লাগে না। কত দিক সামলাবি তুই? নিকষ কালো রাত ঘণ্টাখানেক পূর্বেই মেঘরাশির দল চাঁদকে ঘিরে রেখেছে, যেন চাঁদ তার মিষ্টি রূপ দুনিয়ায় বহিঃপ্রকাশ করতে না পারে। শীতল বাতাসে রাতটা বড়ই বেসামাল লাগছে। যেন এখনই মেঘ গর্জে উঠবে, অবশ্য তীক্ষ্ণ আলোর ঝলক পশ্চিমাম্বরে লক্ষ্য করা যাচ্ছে। এ যেন বৃষ্টির পূর্বাভাস। এই আবহাওয়ায় ফায়ান তার ফার্মহাউজের দিকে ছুটছে। ড্রাইভিং করতে করতে হঠাৎ তার ফোন বেজে ওঠে। ফায়ান কোনা চোখে ফোনের ওপাশ তাকালো। বড় বড় অক্ষরে আমান নামটি ভেসে উঠেছে। ফায়ান এক হাতে ফোন নিয়ে রিসিভ করল। অনল কিছু বলার আগেই ফায়ান বলে ওঠে, আসছি আমি, তুমি সেখানেই থাকো। বলেই অনলকে কিছু বলার সুযোগ না দিয়ে ফায়ান খট করে কল কেটে দেয়। আজ ভার্সিটিতে যারা সিন ক্রিয়েট করেছিল তাদের সকলের ফুল ডিটেইলস আমার চাই। আই নিড দেয়ার ডিটেইল এজ সোন এজ পসিবল। এই পার্সেলটার কি করব স্যার? হাত দিয়ে সামনের পার্সেলগুলোর দিকে ইশারা করল। কাটারটা আমায় দেও। অনল ফায়ানের হাতে কাটারটা এগিয়ে দিতেই ফায়ান সেই পার্সেলগুলো খুলে দেখল এখানে সব ধরনের দামি দামি ড্রাগস। ফায়ান বাঁকা হাসল। ফায়ান সরু দৃষ্টিতে ড্রাগসগুলোকে পর্যবেক্ষণ করে অনলের উদ্দেশ্যে বলে, ড্রাগসে আগুন জ্বলে ভালো, সেই ব্যবস্থাই করে ফেলো। অনল বিস্মিত হয়ে ফায়ানের দিকে তাকালো। এত দামি ড্রাগস তার উদ্ধার করলো, আর সেই ড্রাগসকে কি না এক মেছের কাঠিতেই জ্বালিয়ে খা করে দিবে? অনল অস্ফুট স্বরে বলে ওঠে, কিন্তু স্যার এত দামি। দিস ইজ মাই ফার্স্ট এন্ড ফাইনাল ডিসিশন। অনলের কথায় ফোড়ন কেটে ফায়ান কাট গলায় বলল। অনল দ্বিরুক্তি করার সাহস পেল না। পদতলের নিকট দৃষ্টি নিক্ষেপ করে মাথা নাড়িয়ে গার্ডদের অর্ডার করে। তারা ড্রাগসগুলো নিয়ে বেরিয়ে যায়। ফায়ান উঠে দাঁড়ায় এবং মুখে এক চুইংগাম পুরে সেটা চিবুতে চিবুতে তার পুরো সিক্রেট রুমটা খুঁটিয়ে খুঁটিয়ে দেখতে লাগে। দেয়ালের এক পাশ পেপারের ছোট বড় অগণিত টুকরো। কিছু কিছু চিরকুটে গাঢ় মার্কারের দাগ, আবার অনেকের ছবিও লাগানো আছে। ফায়ান তার মাঝে এক কোনায় লাগানো ছবিটি দেখে আনমনে হেসে উঠল। আলতো করে ছবিটা ছুঁয়ে আবারও নিজের হাত পকেটে ঢুকিয়ে নিল। আরোরা এক প্রকার দৌড়াচ্ছে ভার্সিটির থার্ড ফ্লোরের কর্নারে। এমনই লেট করে ফেলেছে, তার উপর লাস্ট উইকে ফায়ানের দেয়া অ্যাসাইনমেন্টটা সে হারিয়ে ফেলেছে। দেরি হয়ে যাওয়ায় অ্যাসাইনমেন্টটা ব্যাগে না রেখে হাতে নিয়েই ছুটেছিল। এখন তাড়াহুড়োয় কখন হাত ফসকে গেছে আরোরা ভেবেই পাচ্ছে না। আজ নির্ঘাত তার কপালে গভীর দুঃখ আছে। ফায়ান তো এমনিতেই তাকে সহ্য করতে পারে না। আরোরা তার মুখে পড়া চুলগুলো কানে গুজে ঘর্মাক্ত কপালে কপালে ওড়নার বিচরণ চালালো। অতঃপর সিঁড়ির দিকে যাওয়ার আগেই আরিশা এবং রুহান চলে আসলো। ক্লাস শুরু হতে আর কিছুক্ষণ বাকি। আরোরা কপালে হাত দিয়ে ফু দেয়ার মতো মুখ করে নিঃশ্বাস ফেলছে। অনেকটা হাঁপিয়ে গেছে সে। আরিশা আরোরার উদ্দেশ্যে বলল, কি হলো, এখনো পাসনি? না, কই ফেলেছি বুঝে উঠতে পারছি না। এখন উপায়? জানি না, আমি মাথা কাজ করছে না।
ওই ইংরেজটা নির্ঘাত আমায় চাউমিন বানিয়ে খাবে। এ তো ইংরেজ, তার উপর আল্লাহ জানে কেমন পানিশমেন্ট দেয়, আমেরিকান স্টাইল দিলে আমি সেখানেই ইন্না লিল্লাহ হয়ে যাব। আরিশা কিছু বলার আগেই রুহান শক্ত করে আরিশার হাত চেপে ধরল। আরিশা বিরক্তি নিয়ে রুহানের দিকে তাকালো এবং বিরক্তির স্বরে বলল, কি? রুহান চোখ বড় বড় করে আরোরার পিছে কিছু ইশারা করল। আরিশা রুহানের ইশারা বুঝতে না পেরে সেদিকে তাকালো এবং সে নিজেও রুহানের মতো মুখ ভঙ্গি করে থম মেরে রইল। আরোরা ওদের এহেম কাণ্ডে বেকুব বনে গেল। ঘাড় ঘুরিয়ে পিছে ফিরতেই আরোরার ঘর্মাক্ত মুখশ্রী আরও দ্বিগুণ করে ঘামতে লাগল। অন্তপুরে অলরেডি টিপটিপ শব্দ শুরু হয়েছে এবং তা তীব্রভাবে বেড়েই চলেছে। ভয় মৃদু কাঁপছে তার অধরজোড়া, অঢেল ভয় নিয়ে কম্পিত গলায় বলে উঠল, স্যার। ফায়ান পূর্বের ন্যায়ই অগ্নিময় দৃষ্টি নিক্ষেপ করে তাকিয়ে আছে আরোরার দিকে। রাগ দেখেই বোঝা যাচ্ছে আরোরার সব কথা সে শুনে নিয়েছে। ফায়ান এক পকেটে হাত গুজে আরেক হাতের কাগজগুলো নেড়ে নেড়ে গলায় কাঠিন্য এনে বলে, আমি ইংরেজ? না মানে কে বলল আপনি ইংরেজ? ফায়ানের উক্তিকে অস্বীকার করে তোতলানো ভঙ্গিতে বলল আরোরা। ফায়ান আরোরার উপর থেকে নিচ অবধি দেখে বলে, তাহলে কাকে ইংরেজ বলছিলে? আরোরা কি বলবে ভেবে পেল না। আরোরার ভাবনার মাঝেই আরিশা ফট করে বলে ওঠে, অ্যাকচুয়ালি স্যার, আমরা 17 শতকের ইংরেজ নিয়ে আলোচনা করছিলাম। আমার ছোট বোন আবার আর্টসের ছাত্রী। সে বিষয়েই। ও ফাইন, তা ক্লাসে না গিয়ে এখানে কি করছো? অ্যাকচুয়ালি স্যার, আমার ইংলিশ অ্যাসাইনমেন্টটা হারিয়ে ফেলেছি। সেটাই খুঁজছি। ফায়ান তার হাতের কাগজগুলোতে চোখ বুলিয়ে কিঞ্চিত ভ্রু কুঁচকাল। ভ্রু যুগল একত্রিত করে বলল, আরোরা বিনতে মুনিব, এটা তুমি রাইট? এস স্যার, তাহলে আমার অ্যাসাইনমেন্ট কি এটাই? মুখশ্রীতে আনন্দ ফুটিয়ে বলল আরোরা। নাম যেহেতু আছে সেহেতু তোমারই। আরোরা ফায়ানের থেকে অ্যাসাইনমেন্টটা নিতে গেলেই ফায়ান হাত অন্যদিকে নিয়ে হতবিহ্বল হয়ে বলল, নিচ্ছ কেন? আমার অ্যাসাইনমেন্ট আপনি না দিলে ক্লাসে কিভাবে দেখাবো স্যার? ফায়ান হাতের অ্যাসাইনমেন্টের দিকে তাকিয়ে বলল, এটা তো তুমি হারিয়ে ফেলেছ এন্ড আমি এটা পেয়েছি। এখন এটা তুমি কিছুতেই পাবে না। যে সামান্য অ্যাসাইনমেন্টের খেয়াল রাখে না তাকে হেল্প করা আমার পার্সোনালিটির সাথে যায় না। গো টু ক্লাস, নয়তো আমার পরে ক্লাসে ঢুকলে কঠিন পানিশমেন্ট দেয়া হবে। স্পেশালি ইউ কেয়ারলেস গার্ল। বলেই ফায়ান সেখানে না দাঁড়িয়ে সিঁড়ির দিকে চলে গেল। হয়তো আরোরার অ্যাসাইনমেন্টটা তার কেবিনে রেখে আসতে। আরিশা ব্যথিত হয়ে বলল, ক্লাসে চল, এখানে দাঁড়িয়ে থেকে কাজ নেই। ইংরেজের বংশধর। প্লিজ বোন, আবার ওই খাতারনাক ওয়ার্ড ইউজ করিস না, দেখলি না কেমন ফাঁসলাম? তুই চুপ কর আরিশা, ওই ইংরেজটা ইচ্ছা করেই আমার অ্যাসাইনমেন্ট আটকিয়েছে। মানে? কেন? জিজ্ঞাসু দৃষ্টিপাত নিক্ষেপ করে বলল রুহান। আমি ইংরেজ বলেছি তাই। এও ভুল টাইমে এন্ট্রি নিয়েছে। এ তো পানিশমেন্ট দেয়ার জন্যে 2 ধাপ এগিয়ে থাকে। যতই বলুক আমি তার চালাকি ভালোভাবেই ধরতে পেরেছি। এখন কি করব? উপায় থাকলে বলে দে কি করতে হবে? আরিশার দিকে অগ্নিময় দৃষ্টি নিক্ষেপ করে বলল আরোরা। আরিশা উপায়ন্তর না পেয়ে চুপ করে রয়। অতঃপর তিনজনই নিরাশ হয়ে ক্লাসে চলে গেল। কে জানে ফায়ান আরোরার সঙ্গে কি করে। আরোরার ভাবনা অনুযায়ী ফায়ান ঠিকই তাকে পানিশমেন্ট দেয়। পানিশমেন্ট হলো ক্লাসরুমের বাইরে পুরো ক্লাস দাঁড়িয়ে থাকা। উষ্ণ আবহাওয়া সাথে কাঠফাটা রোদও ক্যারিডোরে কড়াভাবে প্রবেশ করেছে। এই তাপের উত্তাপে দাঁড়ানোর মতো অবস্থা আরোরার নেই। তাই সে সেখানে দাঁড়িয়ে না থেকে পুরো ক্যাম্পাস ঘুরে বেড়ায়। ক্যান্টিন গিয়ে কোল্ড কফিও খেয়ে নেয়। আরোরার ভাব এমন, কারো আদেশ মানি না, আমি চিরস্বাধীন টাইপ। সে আবেশে কফি গিলে ক্লাস শেষ হবার কিছুক্ষণ পূর্বে ক্লাসের বাইরে এসে ভদ্রমেয়ের মতো দাঁড়িয়ে রইল। মিনিটখানেকের মাঝেই ফায়ান ক্লাস শেষ করে বের হল। আরোরার পানে অগ্নিময় দৃষ্টি নিক্ষেপ করে লম্বা লম্বা পা ফেলে চলে গেল। ফায়ান যেতেই যেন সে স্বস্তির নিঃশ্বাস ফেলল। আরোরার অন্তপুরে যেন প্রশান্তি বিরাজ করছে। ফিলিংস এমন, ইংরেজদের পুনরায় বাঙালি হারিয়ে দিল নিখুঁত বুদ্ধির সাহায্যে। পুনরায় বাঙালির জয় হলো। বাহ! আরোরা সুখের নিঃশ্বাস ফেলে ঠোঁট জোড়ায় তার চিরচেনা মিষ্টি হাসি ফুটাল। প্রকাশ্যে না হোক, ফায়ানের অগোচরে তো ঠিকই তার কথার অমান্য করেছে। আরোরা জানে সে প্রকাশ্যে কখনোই ফায়ানের সাথে লাগতে পারবে না, যতই হোক সে টিচার আর আরোরা স্টুডেন্ট। আরোরার বিবেক অতটাও তুচ্ছ নয় যে সে প্রকাশ্যে স্যারের সাথে বেয়াদবি করবে। তাই সে ফায়ানকে না জানিয়েই এরূপ কাজ করেছে। ফায়ান যদি নিজের কাছে অ্যাসাইনমেন্ট রেখে আরোরাকে পানিশমেন্ট দেয় তাহলে আরোরাও পানিশমেন্টকে বৃদ্ধাঙ্গুল দেখিয়ে পুরো ক্যাম্পাস ঘুরে বেড়াতে পারে। আরোরা খুশি খুশি মনে ক্লাসে প্রবেশ করতেই আরিশা এবং রুহান ভূত দেখার মতো চমকে উঠল।
যেই মেয়ের এতক্ষণে ঘামে জর্জরিত হয়ে ওড়না দিয়ে বাতাস করার ভঙ্গিতে হা হুতাশ করার কথা, সেই মেয়ে কানে চুল গুজে হাসি খুশি মুখে ক্লাসে প্রবেশ করছে। এ যেন পাগলে ধরার পূর্ব লক্ষণ। আরোরা ওদের দিকে ধ্যান না দিয়েই আইস করে নিজের সিটে বসে শান্তির নিঃশ্বাস ফেলতে লাগল। অন্তপুরে সে একটাই স্লোগান দিচ্ছে, সে পেরেছে পেরেছে, ফায়ানকে বৃদ্ধাঙ্গুল দেখাতে পেরেছে পেরেছে। আরোরার প্রশান্তিতে হঠাৎ বেগড়া বাঁধালো আরোরার ক্লাসের এক মেয়ে গ্যাং, তাদের মধ্যে লামিসা কটাক্ষ স্বরে বলে, এই পিউ আরোরাকে না ফায়ান স্যার পানিশমেন্ট দিয়েছিল? হা হা হা, লাস্ট মোমেন্টে ফায়ান স্যার কি ধমকটাই না দিল। আমি তো ভাবলাম বেচারি কেঁদে ক্লাস ভাসাবে, কিন্তু দেখ বেহায়ার মতো হাসছে। এই মেয়েগুলাও যে এত বেহা কিভাবে হয়, মাই গড। লামিসার বাক্যগুলি আরোরার কর্ণাধারে প্রবেশ করতেই সে চোখ খুলে সোজা হয়ে বসল। অতঃপর ঠোঁটে হাসি ঝুলিয়ে মিষ্টি করেই বলতে লাগে, আসলে হয়েছে কি লামিসা, আমি একজন স্টুডেন্ট। সেই হিসেবে ভুল ত্রুটির জন্যে স্যারদের থেকে কতই তো পানিশমেন্ট ধমক খেতে হয়। তুমিও দেখো না, গতকাল তুমি আর তোমার পুরো গ্যাংকে রফিক স্যার কান ধরে উঠবস করালো। কই, আমি তো একবারও তোমায় পর্যবেক্ষণ করে দেখিনি যে তুমি হাসছো না কাঁদছ। হেসেছ তো নিশ্চয়ই, কারণ তোমার ওই বি নেগেটিভ মার্কা হাসিতে তো ক্লাসের দেয়ালও কানে হাত দিয়ে রাখে। যাই হোক, এর থেকেই প্রমাণিত হয় তুমিও যেমন স্টুডেন্ট তেমনি আমিও। তুমিও বেহা আমিও বেহা, হিসাব মিলে গেছে, সিম্পল। সামান্য কিছু সময়ের পানিশমেন্টে কাদার মতো মেয়ে অন্তত আমি নই। আরোরার কথায় ক্লাসের সবাই এক দফা হাসল। লামিসা ফুঁসতে ফুঁসতে আরোরার দিকে অগ্নিময় দৃষ্টি নিক্ষেপ করে আছে। রাগে সে খানিকটা বেসামালো হয়ে পড়েছে। যেই কিছু বলবে তৎক্ষণাৎ টিচার প্রবেশ করল। সকলে বিন্যস্ত হয়ে দাঁড়িয়ে টিচারকে সালাম জানালো। অতঃপর ধারাবাহিকতা অবলম্বন করেই বাকি ক্লাসগুলো শেষ হয়। বাসায় আসার পর থেকেই আরোরা তার মাকে কেমন গোমরা মুখ অবস্থায় দেখছে। আরোরাকেও কিছু বলছে না সে। নিশ্চুপ হয়ে রান্না সেরে নিজের ঘরে চলে যায় অনন্যা। অনন্যার এরূপ আচরণে আরোরা বিস্মিত হয়। তার মা তো এমন নয়। তাহলে কি হলো হুট করে? আরোরা যেন গভীর চিন্তায় মজে গেল। ফ্রেশ হয়ে কিচেনে গিয়ে নিজেই খাবার বেড়ে নেয়। অতঃপর খাবার নিয়ে বৈঠক ঘরের দিকে অগ্রসর হয়। লাঞ্চ সেরে আরোরা আবারও কিচেনে চলে যায়। টিস্যু দিয়ে ভেজা হাত মুছতে মুছতে মায়ের ঘরে চলে গেল। গিয়ে দেখল অনন্যা একটা অ্যালবাম দেখছে এবং কিছুক্ষণ পরপর তর্জনী আঙুল দিয়ে চোখের কোণ মুছে যাচ্ছে। আরোরা বেসামাল হয়ে পড়ল। সে দ্রুত মায়ের সামনে গিয়ে বসল এবং কাতর স্বরে বলল, কি হয়েছে আম্মু? কাঁদছ কেন তুমি? অনন্যা ছলছল নয়নে আরোরার দিকে তাকালো। আরোরা বিমূঢ় দৃষ্টিতে অশ্রুসিক্ত আঁখি দুটির দিকে তাকিয়ে রইল। অনন্যা একটি অ্যালবাম এগিয়ে 19 শতকের একটা ছবি দেখিয়ে বলে, ও আমার ছোট বোন প্রভা, তোর ছোট খালামনি। তোর খালামনির পড়ার খুব শখ ছিল, ঠিক তোর মতোই। তাকে বিয়ের কথা বললে সে খুব রাগ করত। পরিবারের সাথে যুদ্ধ করে এবং নিজের স্বপ্ন পূরণ করতে উচ্চ ডিগ্রির জন্যে অন্য শহরে একাই দুঃসাহস করে চলে যায়। মাসখানেক কেটে যায়, তোর নানু প্রভাকে ছাড়া পাগল প্রায় ছিল। সমাজ বলতো আমার বোন পালিয়েছে পড়ার নাম করে। মা দুশ্চিন্তা করত এবং ওর সাথে যোগাযোগের চেষ্টা করত। 1 মাস যোগাযোগ হলেও অনেক কম হতো। একসময় মায়ের এক দুঃস্বপ্নে ঘুম ভেঙে যায়। মায়ের সেই স্বপ্নের কিছুদিন পরই আমার বোনটা সাদা কাফনে জড়ানো অবস্থায় বাড়িতে ফিরে আসে। বলেই অনন্যা ডুকরে কেঁদে উঠল। আরোরা নির্বাক হয়ে মায়ের দিকে তাকিয়ে রইল। কর্ণাধারে উক্তিগুলো পৌঁছাতেই যেন সে পুরো অবশ হয়ে যায়। আরোরা ভাঙ্গা গলায় বলে, খালামনির মৃত্যু কিভাবে হলো? রুমমেটের জন্য ওষুধ কিনতে বেরিয়েছিল রাত 9টার দিকে। তখনই কিছু জানো? আমার বোনটাকে ছাড়ল না রে মা। কি চেয়েছিল সে জীবনে? শুধুই তো নিজের পড়ার ইচ্ছে পূরণ করতেই পরিবার ছেড়েছিল। ও তো কোনো পাপ করেনি। আমার নিষ্পাপ বোনকে কেন? আম্মু থামো, এভাবে কেঁদো না। এতদিন কেন বলনি আমায়? এখন তো জানালাম। কেন তোকে বিয়ে দিতে চাই তা কি বুঝিস না আরু? দেখ, আমার বোন তার জলজ্যান্ত প্রমাণ। এই সমাজে মেয়েদের বাঁচতে হলে একটি ঢাল প্রয়োজন। তোকেও তো আমার একা ছাড়তে মন চায় না। কিন্তু উপায় কি? তোর বাবা সকালেই অফিস চলে যায় আর আইমানও চাকরিতে জয়েন হবার পর থেকে ব্যস্ত হয়ে পড়ে। আমার মন যে সায় দেয় না এই নিষ্ঠুর সমাজে তোকে একা ছাড়তে। বিয়ে কি করে এসবের সমাধান হয় আম্মু? আরোরার গাল ছুঁয়ে আলতো স্বরে বলতে লাগে, বিয়ে মানে অনেক নিয়ামত। মা স্বামী নামক এক ভরসা পাবি, যে তোকে আগলে রাখবে, তোকে সকল খারাপ ছায়া থেকে প্রোটেক্ট করবে। ভাবিস না কোনো বেপরোয়া ছেলের সঙ্গে তোর জীবন জুড়ব। ছেলে একটা ভালো না হলে আরও 10টা দেখব, তাও আমার মেয়ের জন্য বেস্টটাই চয়েস করব। কারণ বিয়ে মানে পুরো একটা জীবনের ব্যাপার। তবে অবশ্যই তুই পছন্দ করবি।
কারণ ছেলেটির সঙ্গে জীবন তুই কাটাবি, আমরা নই। তাই আমাদের চেয়ে তুই ভালো বুঝবি কে তোর জীবনে সব থেকে বেশি পারফেক্ট। আরোরা মনোযোগ দিয়ে মায়ের কথাগুলো শুনল বললে ভুল হবে, প্রতিটি কথা মনে গেঁথে রাখল। বারংবার কর্ণাধারে মায়ের বলা শেষোক্ত বাক্যই প্রতিধ্বনিত হচ্ছে। আমাদের চেয়ে তুই ভালো বুঝবি কে তোর জীবনে সব থেকে বেশি পারফেক্ট। আরোরা মুহূর্তেই চিন্তায় পড়ে গেল। তার জীবনের পারফেক্ট মানুষটাকে কি সে আদৌ নির্বাচন করতে সক্ষম হবে, নাকি তার জীবনটা নিকষ কালো রজনীতে ছেয়ে যাবে? আরোরা মুখ ঘুচে আইমানের সামনে বসে আছে। আইমান দু একবার দরজার দিকে উকি দিয়ে দেখে নিল অনন্যা আছে কিনা। যখন বিষয়টি কনফার্ম হলো তখনই আইমান আরোরার সামনাসামনি বসে ফিসফিস করে বলে, রাতের আগে রুম থেকে বের হোস না। তোর কোন স্যার ফোন করে মাকে জানিয়েছে তুই অ্যাসাইনমেন্ট করিসনি, সাথে ক্লাসের সময় ক্যাম্পাস ঘুরে বেরিয়েছিস। এটা শোনার পরপরই মা এমন তুফান শুরু করেছে। আমি তোরে বাঁচাতে পারবো না। অ্যাডভাইস দেয়ার দরকার ছিল, দিলাম, এখন আমি ঘুমাতে গেলাম। বলেই আইমান হাই তুলতে তুলতে রুম প্রস্থান করল। আইমান যেতেই আরোরা বিড়বিড় করে বলল, ইংরেজদের আসলেই বাঙালির সুখ সহ্য হয় না। ইংরেজটা জানলো কি করে আমি ঘুরে বেরিয়েছি? কোন চামচা স্পাইগিরি করে? আল্লাহ এই রাজাকার গুলাকে হেদায়াত দান করো আর ইংরেজটাকে কঠিন শিক্ষা দেয়ার তৌফিক দান করো। বেটা ভার্সিটির কাহিনী আমার বাসায় কেন লাগাবে? এত কিসের সতরামি আমার সঙ্গে বাজে লোক একটা। ইয়ামিন যখন আরোরার নেশায় মত্ত তৎক্ষণাৎ ইয়ামিনের একজন লোক হন্তদন্ত হয়ে ছুটে আসলো। ইয়ামিন তার হাঁপানো দেখে কোনরূপ আগ্রহ না দেখিয়ে উল্টো বিরক্তিতে চোখ মুখ কুঁচকে ফেলল। আরোরাকে নিয়ে ভাবনার মাঝে ব্যাঘাত ঘটানো ইয়ামিন মোটেও পছন্দ করল না। যেই বাজখাই গলায় গালমন্দ ছেড়ে বিদায় করবে তখনই ছেলেটি হাঁপাতে হাঁপাতে বলে ওঠে, বশ, সর্বনাশ হয়ে গেছে। কারা জানি আমাদের দলের কিছু ছেলেকে মেরে গাতায় ফেলে যায়। শালারা একটা ক্লু অবধি ছেড়ে যায়নি। ইয়ামিন তৎক্ষণাৎ আধশোয়া থেকে শটান হয়ে বসল। তার চোখ মুখ মুহূর্তেই লাল হতে শুরু করল। ইয়ামিন হাত ছেড়ে বলল, আমি এত সব বুঝি না, দ্রুত ওদের ডিটেইল বের কর আমার, ওদের চাই। কার এত দুঃসাহস ইয়ামিনের লোকদের উপর হামলা দেয়ার? গো ফাস্ট। ছেলেটি আদেশ পেয়ে পুনরায় ছুটে বেরিয়ে গেল। ইয়ামিন কপালে আঙুলের বিচরণ চালিয়ে ভাবতে লাগে, কে এই কাজ করতে পারে? সপ্তাহ খানেক কেটে গেছে। এই সময়গুলোতে আরোরা ফায়ানকে সম্পূর্ণভাবে ইগনোর করেছে। ভুল করেও ফায়ানের সামনে দাঁড়ায় না। ফায়ানের ক্লাস থাকলে পেছনের একদম কর্নারের বেঞ্চটায় গিয়ে বসে। ফায়ান ঘুরে ফিরে তাকেই পড়া ধরে, তাকেই ফায়ানের লেকচার নিয়ে প্রশ্ন করে। আরোরার এমন অবস্থা, সে না পারে ক্লাস গ্যাপ দিতে, না পারে ফায়ানের সামনে থাকতে। আজ আরোরাকে ভীষণ বিষণ্ণ লাগছে। সে চুপ করে ফোন ঘাঁটছে। আজ ইংলিশ অ্যাসাইনমেন্টের রেজাল্ট দিবে। আরোরা তো জেদ ধরে দ্বিতীয় কোনো অ্যাসাইনমেন্ট করেনি। এর মানে কি ফায়ান তাকে ফেল করিয়ে দিবে? ফেলের ভয়েই আরোরা তার মুখ ঘুচে রেখেছে। পাশ থেকে আরিশা তার কাঁধে হাত বুলিয়ে সান্ত্বনামূলক বাণীতে বলল, টেনশন নিস না, কিছু হবে না। স্যার এতটাও নির্দয় নয়। যদি এমন কিছু হয় ডিরেক্ট প্রিন্সিপালের নিকট নালিশ দিব, বুঝলি? তুই যাবি প্রিন্সিপালের কাছে নালিশ দিতে? ক্যারিডোর দিয়ে প্রিন্সিপাল গেলেও তোর হাঁটু কাঁপে, আর তুই ইনডাইরেক্টলি তাকে কোনো টিচারের নামে নালিশ দিবি? হাউফানি কটাক্ষ করে বলল রুহান। জাস্ট শাট আপ রুহান। রুহান তো ভুল কিছু বলেনি। তোর হাঁটু আগে শক্ত কর, অতঃপর আমায় বড় বড় লেকচার দিতে আসিস ডাফার। আরিশা আর কিছু বলতে পারল না। তাদের কথার মধ্যে বাম হাত ঢুকিয়ে লামিসা এবং তার গ্যাং এসে ওদের সামনে দাঁড়ালো। আরোরা কোনা চোখে একবার ওদের দিকে তাকিয়ে ফোন স্ক্রোল করতে মনোযোগী হয়। লামিসা আরোরার ধ্যান পাবার জন্যে সশব্দে আরোরার সামনে বসল। অতঃপর দাঁত বের করে কটাক্ষের স্বরে বলতে লাগল, শুনলাম এই অ্যাসাইনমেন্টে ফেইল করলে সেমিস্টার ফাইনাল দেয়া যাবে না। আমি তো এখনই তোমার অদূরের ব্ল্যাক ফিউচার দেখতে পারছি। আহারে, আমাদের সহপাঠী জুনিয়র হয়ে যাবে। যাক, সমস্যা না, যেতে আসতে সালাম দিবা, তাতেই তোমার সকল বেয়াদবি মাফ করে দিব আমি, আবার অত পাথর নই। লামিসা সহ তার পুরো গ্যাং অট্টহাসিতে ফেটে পড়ল। আরোরা নিশ্চুপ হয়ে সবটা শুনল, কিন্তু প্রতিউত্তরে জবাব দেয় না। আপাতত কিছু বলা টাইম ওয়েস্ট করা ব্যতীত কিছুই না। আরিশা কিছু বলার প্রস্তুতি নিতেই আরোরা শক্ত করে তার হাত চেপে ধরল, যার ফলে আরিশা কিছু চেয়েও বলতে পারল না। লামিসা হাসি থামিয়ে কাট কাট গলায় বলে, এজন্যই বলে অতি বার বেরো না, ঝরে পড়ে যাবে। মিলল তো কথাটা? আমার সাথে লাগতে এসেছ না? এখন দেখো তোমার অবস্থা। সময় থাকতে নিজেকে শুধরে নেও, নয়তো পরবর্তী ব্যবস্থা আমি নিজেই নিব। গট ইট? এবার আরোরা তাচ্ছিল্যের হাসি দেয়।
অতঃপর লামিসার দিকে তাচ্ছিল্য দৃষ্টিপাত নিক্ষেপ করে বলল, আমি ঝড়ে পড়লেও কি না পড়লেও কি সেখানে তোমার কোনো হাত নেই। আর হাত থাকলেও সেই হাত মুচড়ে ভেঙ্গে দিতেও আমার বেশি সময় লাগতো না। তুমিও বেশি লাফিও না। পরে দেখা যাবে আমি নই তুমি নিজেই সেই ঝড়ে গোল গোল করে ঘুরছ। চ্যালেঞ্জ করছো? তা তো অবশ্যই না। তকদির কখন কারে ঘুরিয়ে দেয় সেটা তো উপরওয়ালাই ভালো বলতে পারবে। আর তুমি কি ভাবছো অ্যাসাইনমেন্টে ভালো করে স্যারের মন পেয়ে যাবে এত ইজিলি? মানে? নিশ্চয়ই বুঝেছ, তাই এক কথা রিপিট করে টাইম ওয়েস্ট করতে চাই না। তুমি কি মনে করো স্যারের দৃষ্টি নিজের দিকে ফেরানোর জন্য কি কি করো আমরা কেউ দেখি না? আমরা অন্ধ? সে তো ঠিকই তোমার দিকে ফিরেও তাকায় না। লজ্জা করে না স্যারের সাথে লাইন মারার চেষ্টা করতে? না করে না? এনি প্রবলেম? নাকি তোমারও আমার মতো? যাই হোক, তুমি কখনোই পারবে না বিকজ তুমি আমার মতো বড়লোক বাবার মেয়ে নও, প্লাস তোমার সেই যোগ্যতা নেই। আমার তোমার মতো নোংরা মানসিকতা নেই, সো সামনে থেকে সরে যাও এইসব ফালতু কথাবার্তা তোমার ওই ফালতু গ্যাংকেই শোনাও কাট কাট গলায় বলে আরোরা। রাগে সে তোড়তাড় করে কাঁপছে। মৃদু কম্পিত অধরজোড়া ফাঁক করে ফোঁস ফোঁস করে শ্বাস নিচ্ছে সে। লামিসা হাসতে হাসতে নিজের সিটে গিয়ে বসল। ইচ্ছে তো করছে এখনই ক্লাস থেকে বেরিয়ে যেতে। 2-1 মিনিট এই ডাফারকে জুতো দ্বারা সাইজ করতে পারত, মনে প্রশান্তি আসত। কিরূপ লো মেন্টালিটির কিসের সাথে কি মিলাচ্ছে ফায়ান স্যার আর আরোরা? কখনো কল্পনাও করতে পারে না সে। কিন্তু আরোরার মন চাইছে এই অসভ্য মেয়েকে কোনো না কোনোভাবে শাস্তি দিতে। আরোরার ভাবনার মাঝেই ফায়ান তার ব্লেজার ঠিক করতে করতে লম্বা লম্বা পা ফেলে ক্লাসে প্রবেশ করল। আরোরার এতক্ষণে ধ্যান হলো, তার তো পিছে যাওয়ার কথা। এই লামিসার চক্করে পড়ে সে তো ভুলেই গেছে। নিজেই নিজের কপালে হালকা চাপড় মারল। সকলকে বসতে বলে ফায়ান শেষের সেই কর্নারে নজর দেয় আরোরাকে দেখার জন্যে। কিন্তু একই সিট ফাঁকা। ফায়ান এবার পুরো ক্লাসের মধ্যে চোখ বুলিয়ে আরোরাকে পেল। মুহূর্তেই দুজনের দৃষ্টি অদলবদল ঘটে। ফায়ানের বাদামি চোখ জোড়ার তীক্ষ্ণ দৃষ্টিপাত আরোরা সহ্য করতে না পেরে চোখ নামিয়ে ফেলল। কেমন জোরতা কাজ করছে তার মাঝে। পুরো ক্লাসেই আরোরা ফায়ানের তীক্ষ্ণ দৃষ্টির মুখোমুখি হয়, যার ফলে অস্বস্তিতে আরোরা এদিক সেদিকে তাকিয়ে ছটফট করেছে। মাঝে মধ্যে পুনরায় দুজনের দৃষ্টির আদান প্রদান হলে ফায়ান যেন তার নেত্রপল্লব দ্বারাই আরোরাকে 2-4টা ধমক দিয়ে দেয়। এটা অবশ্য আরোরার ধারণা। এদিকে লামিসা কিছুক্ষণ পর পর হালকা করে লিপস্টিক দিচ্ছে, চুল ঠিক করছে, ইভেন পারফিউমও দিচ্ছে, যাতে করে ফায়ান তার প্রতি অ্যাট্রাক্টেড হয়। কিন্তু ফায়ান ভুল করেও লামিসার দিকে তাকায় না, যা বারংবার লামিসাকে হতাশ করেছে। ফায়ানের লেকচার শেষে একে একে সকলের রেজাল্ট জানিয়ে দেয়। অবাক করা ব্যাপার হলো আরোরা ক্লাসের টপ হয়েছে অ্যাসাইনমেন্টে, আর লামিসা হয়েছে সেকেন্ড লাস্ট। আরোরা সহ পুরো ক্লাস সেখানেই থম মেরেছিল। আরোরার কর্ণাধারে বারংবার ফায়ানের বলা উক্তিটি প্রতিধ্বনিত হচ্ছে। পরিশেষে আরোরা ভীষণ খুশি হল। হোক ফায়ান তাকে আটকিয়েছে, তাও ফায়ান যে তার অ্যাসাইনমেন্ট নিজের কাছেই রেখেছিল। আরোরা ভাবতে পারেনি ফায়ান তার অ্যাসাইনমেন্টও বাকিদের সাথে দেখবে। আরোরার ঠোঁটে তৃপ্তিময় হাসি দেখে ফায়ান দৃষ্টি ফিরিয়ে অন্যদিকে ধ্যান দেয়। লামিসা নিজের রাগকে সংবরণ করতে না পেরে উঠে দাঁড়ায় এবং রাগমিশ্রিত স্বরে লামিসা ফায়ানের দিকে প্রশ্ন ছুড়ে মারল। হোয়াট ইজ দিস স্যার? কেউ অ্যাসাইনমেন্ট জমা না দিয়ে ফার্স্ট হয়ে যায়, আর আমি অ্যাসাইনমেন্ট জমা দিয়েও সেকেন্ড লাস্ট? ইজ ইট রাইট? আমি কারো চেহারা কাটিং দেখে নাম্বার দেইনি মিস, আর অ্যাসাইনমেন্ট না দিলে অবশ্যই সে অ্যাবসেন্ট থাকতো, আর আপনি শকর করুন আপনায় সেকেন্ড লাস্ট দিয়েছি। বড় গলায় চেঁচানোর আগে আমি নিশ্চয়ই বলেছিলাম কেউ কারো অ্যাসাইনমেন্ট কপি করতে পারবে না। সো থ্যাঙ্কস টু গড এন্ড শাট ইউর মাউথ। ফায়ানের কথায় অনেকেই মুখ চেপে হাসতে লাগলো, কারণ ফায়ান তার ক্লাসে কোলাহল পছন্দ করে না। তাই ফায়ানের ধমকের ভয় কেউ উচ্চস্বরে হাসার সাহস পায় না। লামিসা সকলের দিকে নজর বুলিয়ে ফুঁসতে ফুঁসতে বসে পড়ল। আরোরা নিজেও নিঃশব্দে হেসে একটা ছোট চিরকুট লিখে সেটা মুড়িয়ে লামিসার দিকে পাশ করে। লামিসা মোড়ানো কাগজটা খুলে এক বাক্যের লাইনটা পড়ল। শয়তানের বিচার আল্লাহ করে, উক্তিটা বাসি হলেও সত্য এবং প্রমাণিত। লামিসা অগ্নিময় দৃষ্টি নিক্ষেপ করল আরোরার পানে। কিন্তু আরোরা এমন ভাব ধরে বসে আছে সে এই দৃষ্টি দেখেনি, ইভেন দেখতে চায়ও না। লামিসা দাঁতে দাঁত চেপে চিরকুটটা ছিঁড়ে টুকরো টুকরো করে তার পাশে বসে পিউর হাত ছুঁড়ে মারল। আজ আরোরা মন দিয়ে ক্লাস করল। আজ তার মধ্যে অধিক সুখ নাড়া দিয়েছে। সে এতই খুশি যে ফায়ানের উপর রাগটা নিমিষেই গলে গেল। মেয়েদের মন নরম, এ কথাটি প্রকৃতপক্ষে আরোরার মধ্যে ফুটে উঠছে। সে প্রতিশোধ পরায়ণ নয়, একদমই নয়।
ক্লাস শেষ হবার পূর্বে ফায়ান একান্তভাবে আরোরাকে তার কেবিনে যেতে বলেছে। আকস্মিক ঘটনায় ক্লাসের বাকি সব স্টুডেন্ট স্তব্ধ হয়ে যায়। আরিশা গোল গোল চোখে আরোরার পা থেকে মাথা অবধি দেখল। আরোরা সকলের এরূপ দৃষ্টির মানে বুঝল না। এমনই স্যার কেন ডেকেছে সেই চিন্তায় আরোরা বাঁচে না, তার উপর এদিক দিয়ে সবাই তাকে অদ্ভুত দৃষ্টিতে দেখছে। এই দৃষ্টি আরোরার বোধগম্য হল না। ফায়ান চলে যাওয়ার পরপরই লামিসা ব্যাগ কাঁধে নিয়ে ছুটে ক্লাস থেকে বেরিয়ে গেল। আরোরা বের হল না। তার কেমন অস্বস্তি লাগছে ফায়ানের কেবিনে যেতে। তাই পরপর আরও 3টা ক্লাস করল সে। চতুর্থ ক্লাস চলাকালীন পিয়ন এসে আরোরাকে ফায়ানের কথা জানালো। ক্লাসের টিচার আরোরার উদ্দেশ্যে বিনয়ী কণ্ঠে বলল, স্যার যেহেতু ডাকছে তুমি যেতে পারো। আরোরা ক্যাবলাকান্তের মতো মাথা নাড়ায় এবং ব্যাগ নিয়ে সে বেরিয়ে যায়। সারা পথে তার গলা বারংবার শুকিয়ে আসছিল ভয়। ফায়ান তাকে কি বলার জন্যে এত জরুরি তলব করল? তার কেন এত পরিমাণে অস্বস্তি লাগছে? এত প্রশ্নের একটা উত্তরও আরোরার জানা নেই। আরোরা তপ্তশ্বাস ফেলে ফায়ানের দরজার সামনে গিয়ে দাঁড়ায়। দরজা খুলে শুধু মাথা ঢুকিয়ে কম্পিত গলায় বলে ওঠে, মে আই কাম ইন স্যার? ফায়ান তার টেবিলের ড্রয়ার ঘাঁটতে ঘাঁটতে বলে ওঠে, কাম ইন। নিস্তব্ধ রৌদ্রোজ্জ্বল মধ্যাহ্ন দুপুর। কাঠফাটা রোদের উত্তাপে তৃষ্ণায় গলা শুকোচ্ছে অনবরত। অধিক গরমে মানুষ ভুল করেও বাইরে পা মারাচ্ছে না। ভার্সিটি ছুটি হয়েছে 1 ঘন্টা হলো। মূলত আরোরা ফায়ানের কেবিনে আসতেই ছুটির বেল বেজেছে। কোনো কারণে আজ খুব সংক্ষিপ্ত ক্লাস হয়েছে। আরোরা বারংবার ঘর্মাক্ত কপালে ওড়নার বিচরণ চালাচ্ছে নতুবা ঘড়ি দেখছে। ফায়ানের কেবিনের সিলিং ফ্যানটাই চলছে অনবরত। এসি অফ। সিলিং ফ্যানটাও ফায়ানের টেবিল বরাবর। এই দিকটায় বাতাসটা সঠিকভাবে আসছেও না। এভাবে ঘণ্টাখানেক দাঁড়িয়ে থাকার মানে হয়? ফায়ান যদি জরুরি তলবই করে থাকে তাহলে দাঁড় করিয়ে রাখার মানে কি? আরোরা চেয়েও ফায়ানকে ডাকতে পারছে না। জোরটা কাজ করছে তার মধ্যে। এভাবে বারংবার ডাকতে চেয়েও ব্যর্থ হয়। ব্যর্থ হতে হতে একসময় সে নিজেকে সামলে ফেলল এবং মৃদু স্বরে বলে উঠল, স্যার ডেকেছেন কেন বলবেন? এভাবে দাঁড় করিয়ে রেখেছেন কেন? কণ্ঠে খানিক বিরক্তিও অবশ্য ছিল। ফায়ান কিছু ফাইল দেখছিল। আরোরার বলা বাক্য 2টি কর্ণধারে প্রবেশ করতেই সে চোখ তুলে তাকালো এবং সরু দৃষ্টি নিক্ষেপ করল। অতঃপর থমথমে গলায় বলে উঠল, কেন বিরক্ত লাগছে? আমি যখন ডেকেছিলাম তখন কেন আসনি? টিচারদের সাথে অ্যাটিটিউড দেখানো দেখছি আজকাল ফ্যাশন হয়ে গেছে। এনিওয়ে আমারও লেগেছিল একই রকম বিরক্তি। তাই কিছুটা পানিশমেন্ট দিলাম। আরও পাচ্ছ অবশ্য। মানে আমায় কি তাহলে পানিশমেন্টের জন্য ডেকেছেন? সেটা জানি না। ইউ আর লেট, সো কি জন্য ডেকেছিলাম সেই চিন্তা বাদ। আন্ডারস্ট্যান্ড? নাও সিট। ফায়ান উঠে দাঁড়ায় এবং তার অপোজিটের চেয়ারে বসতে ইশারা করল। আরোরা রাগে গিজগিজ করতে করতে চেয়ারে গিয়ে বসল। ফায়ান তার গোল ফ্রেমের চশমাটি ঠিক করে তার শেলফে চলে গেল এবং একটা ফাইল ঘেটে কোয়েশ্চন পেপার বের করল। সেটা নিয়ে আবারও আরোরার সামনে আসলো। কোয়েশ্চন পেপারগুলো চেক করতে করতে বলল, তোমার মা বলেছে তুমি ইংলিশে উইক আর আমি যেন তোমার উইক পয়েন্টগুলোকে বুঝিয়ে দেই। সো এজ এ টিচার আমি তা করতে বাধ্য। সো নাও এই ইংলিশ লেসন আর গ্রামাটিক্যাল পার্টের অ্যাসাইনমেন্টটা আমায় এই সময়গুলোর মাঝে বুঝাবে। বলেই কোয়েশ্চন পেপারটা আরোরার হাতে ধরিয়ে দিয়ে নিজের সিটে বসে। আরোরা বিমূঢ় দৃষ্টি নিক্ষেপ করল ফায়ানের পানে। মানে এই দুপুর সময়টা তাকে বইয়ের মধ্যে ডুব দিতে হবে? আরোরা গোল গোল চোখে ফায়ানের দিকে তাকালো এবং অস্ফুট স্বরে বলল, এটা কেমন নো মোর টক। বই বের করো। লেসনে প্রবলেম থাকলে আমায় জানাও, আমি বুঝিয়ে দিচ্ছি। ফার্স্ট আগামী অ্যাসাইনমেন্টে এবারের মতো ছাড় পাবে না, সো ডু হোয়াটএভার আই সে। আরোরা আর কথা বাড়ায় না। ফায়ানকে 101 বকা দিয়ে ব্যাগ থেকে মোটা বইটা বের করল। অতঃপর ফায়ানের বলা লেসন বের করল। কিন্তু সমস্যা হলো এই লেসনটা আরোরার বেশ ক্রিটিক্যাল লাগছে। আরোরা কোনা চোখে ফায়ানের দিকে তাকালো। ল্যাপটপে কিছু একটা টাইপ করতে ব্যস্ত। আরোরা না চাইতেও ফায়ানকে খুঁটিয়ে খুঁটিয়ে দেখল। সাদা শার্ট কনুই অবধি ফোল্ড করা ব্লেজারটা চেয়ারের এক হাতলে রাখা। ঘর্মাক্ত কপালে কিছু চুল লেপ্টে আছে। চোখে গোল ফ্রেমের চশমা। অধর জোড়ার কিঞ্চিত পাশেই বাম হাতটা বুলাচ্ছে। চোখ তার ল্যাপটপেই নিবন্ধ। আরোরা স্বীকার করতে বাধ্য, ফায়ান আসলেই একজন ইংরেজ। আরোরার মনে পড়ে যায় সেই কিশোর বেলার ঘটনা। সেদিন সে ভাইয়ার সঙ্গে স্কুল থেকে ফিরছিল, তখনই কিছু ফরেইনারকে চারপাশে ঘোরাঘুরি করতে দেখেছিল। সেদিন আরোরার ছোট মাথায় এক উদ্ভট প্রশ্ন এসেছিল। সেই প্রশ্ন নিজের মধ্যে রাখতে না পেরে আইমানকে করেছিল।
আচ্ছা ভাইয়া, ওরা কি সাদা হওয়ার জন্যে বেশি বেশি দুধ আর লাচ্ছি খায়? এত সাদা তো আমি ভাল্লুক ছাড়া কখনোই দেখিনি। আচ্ছা, ওরা কি ওই সাদা ভাল্লুকদের অধিবাসী? সেদিন আইমান সারা রাস্তায় হেসেছিল। আর ওরা ডিসকভারি চ্যানেল দেখত বেশি, তাই সে সাদা মানুষগুলোকে সাদা ভাল্লুকের অধিবাসী হিসেবে ভেবেছিল। সেই কথা ভাবলে আরোরার এখন লজ্জা পায়। কিরূপ উদ্ভট চিন্তা ভাবনা ছিল তার। আইমান তো কোনরূপ খুঁত পেলে সেদিনের প্রশ্নগুলো নিয়ে খোঁচা মারতে ছাড়ে না। আরোরার তখন ইচ্ছে করে দেয়ালে বাড়ি দিয়ে নিজের কপাল ফুটাতে। কেন সে আইমানকেই এসব বলতে গেল? কি কেয়ারলেস! এসব ভূত দেখার মতো তাকিয়ে আছো কেন? আরোরার ধ্যান ভাঙে এবং দ্রুত মাথা নুইয়ে ফেলে। লজ্জায় মাথা কাটা যাচ্ছে তার। ফায়ান তার দৃষ্টি দেখে ফেলল কি সাংঘাতিক। এখন কি ফায়ান তার সম্পর্কে খারাপ ধারণা করবে? সে কি ভাববে অন্যান্য মেয়েদের মতো সেও তার দিকে তাকিয়েছিল? কি লজ্জা আরোরার ভাবনায়। এক বালতি পানি ঢেলে ফায়ান টু শব্দও করল না। সে আবারও ল্যাপটপে মনোযোগী হয়ে যায়। আরোরা পুনরায় কোনা দৃষ্টি নিক্ষেপ করল ফায়ানের দিকে। মনের মাঝে স্বস্তি ফেলল এই ভেবে মাঝে মধ্যে কিছু কিছু ভাব লজ্জা থেকে নিস্তার দেয়। এখন মনে হচ্ছে এই অ্যাটিটিউডটা সঠিক সময়ই ফায়ানের ঘাড়ে চেপেছে। আরোরাকে থম মেরে বসে থাকতে দেখে ফায়ান ল্যাপটপ থেকে দৃষ্টি সরিয়ে আরোরার দিকে নিবন্ধ করল। আরোরা সঙ্গে সঙ্গে চোখ নামিয়ে ফেলে, যার ফলে দ্বিতীয়বারের মতো লজ্জার হাত থেকে বেঁচে যায়। কি হলো? বসে আছো কেন? বসে থাকার জন্য লেসন দিয়েছি বুঝি? আমি এই লেসনটা ঠিক বুঝতে পারছি না। ফায়ান আরোরার মুখশ্রীতে সূক্ষ্মাগ্র দৃষ্টি নিক্ষেপ করে উঠে দাঁড়াল। আরোরা গোল গোল চোখে ফায়ানের দৃষ্টি বোঝার আপ্রাণ চেষ্টা করে গেল। ফায়ান ল্যাপটপ অফ করে সেটা নিয়ে আরোরার ঠিক পেছনে গিয়ে দাঁড়াল। আরোরার পেছনে থেকে কিছুটা ঝুঁকে সে বইটি সরিয়ে দিল। আরোরা নিথর পাথরের ন্যায় সেভাবেই বসে রইল। জোরতা অস্বস্তি বিস্ময় তার মস্তিষ্ক কাজ করা বন্ধ করে দেয়। ফায়ান কোনা চোখে আরোরার বিস্মিত মুখশ্রী লক্ষ্য করে ল্যাপটপটি সঠিক স্থানে রাখল। অতঃপর ল্যাপটপ পুনরায় অন করে সেই লেসনের পিডিএফ অন করে এবং আরোরার দিকে ঝুঁকেই তাকে বোঝাতে শুরু করল। আরোরার হার্টবিট মুহূর্তেই টিপটিপ করে বাড়তেই থাকলো। আরোরা অনবরত ঘামছে, কি বলবে না করবে কিছুই বুঝে উঠতে পারছে না। ফায়ান তার খুব নিকটে, খুব। ফায়ানের উষ্ণ নিঃশ্বাস তার কপাল ছুঁয়ে যাচ্ছে অনবরত। ফায়ান আরেক পলক তাকালো আরোরার পানে। অতঃপর সে সরে দাঁড়ায় এবং সিলিং ফ্যান অফ করে এসি অন করে দেয়। আরোরা এতক্ষণে যেন স্বস্তি পেল। ফায়ান আরোরার পাশের চেয়ার টেনে বসে পড়ল, অতঃপর পুনরায় বুঝাতে শুরু করল। 40 মিনিটের মতো বুঝিয়ে আরোরাকে কিছু লিখতে দিয়ে ফায়ান উঠে দাঁড়ায় এবং জানালার দিকে চলে গেল। জানালার পর্দা সরিয়ে থাই গ্লাস ভেদ করে অদূরে দাঁড়িয়ে থাকা কিছু লোককে চেক করল সে। হ্যাঁ, ইয়ামিনরা এখনো আছে। ফায়ান ঠোঁট বাঁকা করে হাসল। ইয়ামিন তার লোকদের উপর মেজাজ দেখাতে ব্যস্ত। অনেকক্ষণ ধরেই সে ভার্সিটির সামনে দাঁড়িয়ে আছে। ফায়ান বাঁকা হেসে পকেট থেকে নিজের ফোন বের করল এবং অনলোকে মেসেজ করল। ওরা চলে গেলে আমায় তৎক্ষণাৎ ইনফর্ম করবে, আর হ্যাঁ, ওদের উপর নজর রাখবে, গট ইট? মেসেজ সেন্ড করার পর মুহূর্তেই রিপ্লাই আসলো, ওকে স্যার। ফায়ান ঠোঁট বাঁকা করে আরোরার সামনে গিয়ে বসল এবং ফোনে নিউজ পড়তে শুরু করে দেয়। অবশেষে বিকাল হতেই আরোরা ফায়ানের পড়ালেখামো টর্চার হতে রক্ষা পেল। পড়ার মাঝে অবশ্য ফায়ান ওকে লাঞ্চ করিয়েছে। আরোরা খেতে চায়নি, তাও ফায়ান আরোরাকে ধমক দিয়ে ক্যান্টিনে নিয়ে যায়। আরোরাকে খাইয়ে আবারও ফায়ান আরোরাকে নিয়ে কেবিনে ফিরে আসে। তবে ফায়ান তাকে এক দুঃসংবাদও জানায়, তা হলো এই টর্চার তাকে রোজ গ্রহণ করতে হবে। আরোরা পারে না নিজের চুল নিজে ছিঁড়তে। এই ইংরেজগুলোকে জন্ম দিল কে বুঝে না? ইংরেজ সব ইংরেজ দেশেই থাকুক, তা না বাঙালির মাঝে ছেড়ে দিছে। এরা তো বাঙালির জাতশত্রু। আরোরা ভুল করেও আইমানের সাথে কথা বলছে না, কারণ ওই ইংরেজকে টর্চারের জন্যে তার রক্তের ভাইই উৎসাহ দিয়ে এসেছে। যখনই আরোরা এই ঘটনার আসল রহস্য উন্মোচন করল, তৎক্ষণাৎ আইমানের মাথায় বই দিয়ে এক ঘা দিয়ে নিজের মুখে কুলুপ এঁটেছে। মানে আজকাল আপন ভাইও ইংরেজদের সাথে হাত মিলিয়েছে। আরোরার তো ইচ্ছে করছে আইমানের মাথা ফুটো করে দিতে। এদিক দিয়ে অনন্যাও বেশ খুশি। এতদিনে যেন কাজের কাজ হলো। এমনেই আরোরা কোনোরকম কোচিং করে না, সব ঘরেই পড়ে। এখন ফায়ান হেল্প করাই তার পড়ায় আরও কিছুটা উন্নতি হবে। আপাতত অনন্যার এটাই ধারণা। আইমানকে তো কিছুক্ষণ পরপরই জিজ্ঞেস করছে, স্যার ভালো তো? আরুর ইংরেজির সমস্যা মিটবে তো? কি লক্ষ্মী ছেলে দেখ, তুই একবার বলতেই কত বড় সমস্যার সমাধান করে দিল। যাক, আমার আরুর একটা পথ হলো। রাত 9টার বেশি বাজে। আরোরা টেবিলে বসে মাথায় হাত দিয়ে বই দাগাচ্ছে। আইমান তখনই আরোরার রুমে প্রবেশ করল।
কারো উপস্থিতি টের পেলেও আরোরা ফিরেও তাকালো না। আইমান বিছানায় বসে আরোরার রাগ দেখছে। অতঃপর তপ্তশ্বাস ফেলে বলল, এখনো রেগে আছিস? দেখ, তোর ভালোর জন্যই আমি স্যারকে বলেছি। যাই হোক, এসেছিলাম গুড নিউজ দিতে, কই এক্সাইটমেন্ট দেখিয়ে জিজ্ঞেস করবি তা না করে এখনো রাগ দেখিয়ে চলেছিস। ওকে ফাইন দিব না কোনো নিউজ। আরোরা চট করে ঘাড় ঘুরিয়ে আইমানের দিকে তাকালো। সরু দৃষ্টি নিক্ষেপ করে বলল, কিসের গুড নিউজ? বৃষ্টিস্নাত রজনী। বৃষ্টির ক্ষুদ্র ক্ষুদ্র ফোঁটায় তীব্র ঝংকার তুলছে কাচের দেয়ালে। শব্দটা প্রায় খটখট। বিশাল কাচের অভ্যন্তরে রকিং চেয়ারে আলতো গতিতে দুলছে ফায়ান, কানে তার ফোন। কলের অপর প্রান্তের মানুষটি তার প্রথম প্রিয় ব্যক্তি, তার মা। এই সময়টি তার মায়ের জন্যে নিবন্ধ। এই সময়টিতে তার কোনো কাজের ছায়া মাড়ায় না। বিছানার পাশের ল্যাম্পটাই জ্বলছে শুধু, বাকি রুমটা এই আবছা আলো কতটুকুই বা আলোকিত করতে সক্ষম হয়। তাও আকাশের বজ্রপাত এবং হঠাৎ হঠাৎ ঝলকানিতে রুম খানিকটা আলোকিত হয়ে আসছে। এ যেন কালবৈশাখীর রাত। সব এলোমেলো করতে ব্যস্ত তীব্র ঝড় এবং বর্ষণ। অম্বর আজ কোন কিছুর বাধা মানছে না। সে প্রকৃতিকে ঠান্ডা করার আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে। নেত্রপল্লবে আলোর ঝলকানি লাগলো ফায়ানের। অপর প্রান্ত থেকে রাশভারী কণ্ঠে বলে উঠল, কবে আসবি এই অভাগা মাকে দেখতে বলতো? ফায়ান কিঞ্চিত ঠোঁট বাঁকিয়ে হাসল। অতঃপর বাহিরের ঝড়ে দৃষ্টি নিবন্ধ করে বলে, ভেরি সুন মা, আই নিড মোর টাইম ইন বিডি। ব্রেকফাস্ট করেছ? ব্রেকফাস্ট করেই তো প্রতিদিন কথা বলতে বসি ফাই, তুই খাসনি? ইচ্ছে করছে না মা। এ কেমন কথা? দাঁড়াও, আমি এক্ষুনি তোমার ছোটমাকে কল দিচ্ছি। তার এত বড় সাহস আমার ছেলেকে না খাইয়ে রেখেছে। ফায়ান এক্সপ্লেইন করতে পারল না। তার আগেই সারা কল কেটে দেয়। মায়ের বাচ্চামো দেখে ফায়ান না হেসে পারল না। হেসে টলমলে ভাবে মাথা দেয় রকিং চেয়ারে, তার আখিপল্লব বুজে থাকলেও ঠোঁটে হাসি। কিছুক্ষণ বাদেই ছোট মা ছুটে আসলো খাবার নিয়ে। আস্ত বদ ছেলে তো তুই, আমি তোকে না খাইয়ে রেখেছি? ভাবি আমায় কি কথাটা না শুনালো। ফাই, এখন চটপট খাবি তুই, নয়তো একটা চড়ও মাটিতে পড়বে না। আমি নিজে বসে থাকবো তোর সামনে। ফায়ান ঘাড় বাঁকিয়ে ডান দিকে ফিরল। সেন্টার টেবিলে খাবার সাজাচ্ছে ছোট মা। ফায়ান শান্ত ভঙ্গিতেই বলে উঠল, দিয়া কোথায় ছোট মা? আর কতদিন অপেক্ষা করব বলো তো? আরোরা কলম হাতে ইংলিশের ফন্ট আঁকার আপ্রাণ চেষ্টা করছে। সে এতই বিরক্ত যে ঘর্মাত্ম কপালে ওড়না বুলাতেও বিরক্তিবোধ হচ্ছে। ফায়ান যেন আটঘাট বেঁধে মাঠে নামে। গতকাল রাতে এত করে পড়ল এই আশায় যে ফায়ানকে ভালোভাবে পড়া দিয়ে ছুটি পাবে। অতঃপর রুহান এবং আরিশার সঙ্গে ফুচকাও খেতে যাবে। আইমানের বিয়ের কথা শুনে আরোরা টাকাও নিয়েছে বেশি করে। বিয়ে হবে বলতে পাত্রী দেখছে। সেদিনের গুড নিউজটা মূলত এটাই ছিল। কিন্তু তা আর হলো কই? কথায় আছে, অভাগা যেদিকে যায় সেদিকেই সাগর শুকায়। তার এত এত প্ল্যানে মুহূর্তেই পানি ঢেলে দেয় দ্য ইংরেজ ফায়ার। রাগী ইংরেজ রুহান এবং আরিশা কয়েকবার জানালা দিয়ে উকিও দিয়ে গেছে। যখন বুঝল উপায় নেই, তারা মুখটা বেজার করে বাড়ির পথে হাঁটা ধরে। আরোরা দাঁত কিরমির করে ফায়ানের পানে তাকালো। ইচ্ছে করছে টেবিলের নিচে দিয়ে এক লাথি মেরে উড়িয়ে দিতে। তখন সাহেবের ভাব কোথায় যায় সেও দেখে নিত। ব্যাটা ইত্রের হাড়ি। ফায়ান সূক্ষ্মাগ্র দৃষ্টি নিক্ষেপ করল আরোরার পানে। আরোরা সাথে সাথেই দৃষ্টি নত করে খাতায় কলমের বিচরণ চালাতে ব্যস্ত হয়ে পড়ল। ফায়ান কপাল কুঁচকে বলল, বাহিরে যাওয়ার জন্য মনে হচ্ছে জান বিলিয়ে দিচ্ছ? আরোরা থতমত খেয়ে ফায়ানের পানে তাকালো। বিমূঢ় হয়ে প্রশ্ন করল, মানে? তুমি ভালো জানো। আরোরা মাথা নত করে ফেলল। মিনিট খানেক পার হতেই সে ভেতরে ভেতরে নিজেকে প্রস্তুত করল ফায়ানকে কিছু বলার জন্যে। বেহুদা বসে থাকতে থাকতে সে বিরক্ত, চরম বিরক্ত। আরোরা কিছু বলার জন্য যখনই চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালো, তখনই ফায়ান আরোরার হাত ধরে কেবিন থেকে বের হতে অগ্রসর হয়। আরোরা হতবিহ্বল হয়ে ফায়ানের দিকে তাকিয়ে রইল। তার দৃষ্টিতে স্তব্ধতা স্পষ্ট। আরোরা হতবুদ্ধি যেন নিমিষেই হারিয়ে ফেলে। যখন তার সম্বিত ফিরে তৎক্ষণাৎ সে তার হাত মুচড়া মুচড়ি করতে করতে অস্পষ্ট গলায় বলে ওঠে, হ্যাঁ, তো কেন ধরেছেন? কোথায় নিয়ে যাচ্ছেন আমায়? লাঞ্চে ফায়ানের স্পষ্ট জবাব, ক্যান্টিন তো উপরে, আপনি পার্কিং এর দিকে যাচ্ছেন কেন? ক্যান্টিন অফ। বলেই আর কোনরূপ উত্তর দিল না ফায়ান। নিজের গাড়ির সামনে আসতেই সে তার গার্ডকে সরে যেতে ইশারা করল। ব্ল্যাক স্যুটের বডিগার্ড দেখে আরোরা গোল গোল চোখে তার দিকে তাকিয়ে রইল। আগে কখনো গার্ড দেখার মতো সৌভাগ্য তার হয়নি, তাও ব্ল্যাক স্যুটের বডিগার্ড। আরোরার এমন দৃষ্টি দেখে গার্ড হালকা কাশল।
অতঃপর রুমাল দিয়ে কপালের ঘাম মুছতে মুছতে দৃষ্টির বাহিরে চলে গেল। আরোরার হাতে হঠাৎ টান খাওয়ায় তার ধ্যান ভাঙল। ফায়ানের দিকে দৃষ্টি দিতেই দেখল ফায়ান ভ্রু যুগল কুঁচকে তারই পানে তাকিয়ে আছে। গার্ডকে এভাবে দেখলে কেন? যেন চোখ দিয়েই গিলে খাবে। কণ্ঠে গাম্ভীর্য ভাব স্পষ্ট। আরোরা বিষম খেল। কোনোমতে নিজেকে সামলে ভরাট গলায় বলল, আমি স্যুট দেখছিলাম স্যার। দেখতে হবে কেন? তুমি শুধু লিভ ইট, গাড়িতে বসো। আরোরা পুনরায় গোল গোল চোখে ফায়ানের দিকে দৃষ্টি নিবন্ধ করল। বিমূঢ় স্বরে প্রশ্ন ছুড়ল, মানে? কানে শুনতে পাও না? আমি এক কথা রিপিট করতে লাইক করি না ড্যাম। বলেই ফায়ান ড্রাইভিং সিটে গিয়ে বসল। আর আরোরা যেন স্বপ্নের ভেলায় ভাসমান, যা সে কল্পনাও করতে পারে না সেসব তার সাথে ঘটছে। বাস্তব এবং স্বপ্নের অঙ্ক মেলাতে মেলাতে সে ফ্রন্ট সিটে বসে পড়ল। আমি তোমায় বাসায় পৌঁছে দিব। মানে? কষ্ট করার কি আছে স্যার? এখান থেকে রিকশা ধরলে কিছুক্ষণের ব্যাপার। তোমার থেকে পারমিশন নেইনি আমি, আই জাস্ট সে মাই ওন ডিসিশন। বলেই স্টিয়ারিং ঘোরালো ফায়ান। তার কণ্ঠস্বরে গাম্ভীর্য ভাব স্পষ্ট। আরোরা ফায়ানের দিকে দৃষ্টি নিক্ষেপ করল। তার জোরালো অধিকারবোধ কেন যেন আরোরার নিকট ভূতের মুখে রাম রাম টাইপ লাগছে। অদ্ভুত এবং বিস্ময়কর। আরোরাকে আরও অবাক করে দিয়ে ফায়ান তাকে তার বাড়িতে পৌঁছে দেয়। এত বিস্ময় মাথায় নিতে না পেরে আরোরার মুখটা নিজের অজান্তেই ফাঁক হয়ে গেল। আপনি আমার অ্যাড্রেস পেলেন কোথায়? আমি তোমার ভার্সিটির লেকচারার। অ্যাড্রেস পাওয়া কি খুব কঠিন নাকি আমি বাহিরের কেউ? আরোরা কাশি উঠে গেল। প্রথমত জোরালো অধিকারবোধ, লাঞ্চ করানো, তাও নিজ খরচে। অতঃপর বাড়ি পৌঁছে দেয়া সবটাই আরোরার নিকট কল্পনার চেয়েও নিকৃষ্ট লাগছে। মানে কিভাবে সম্ভব? এত কেয়ার, এত যত্ন? হাউ? আরোরা বাদাম চিবুচ্ছে আর একপলকে তার গোলাপ ফুলের টপটার দিকে তাকিয়ে আছে। তার দৃষ্টান্ত আনমনে বিমূঢ়। পাশেই আইমান তার বোনের ভাবভঙ্গি বোঝার বৃথা চেষ্টা করে চলেছে, কিন্তু না, ঠাউর করতে পারছে না বোনের এমন আনমনে থাকার কারণ। আইমান নিজেকে দমাতে না পেরে আইমান তটস্থ গলায় প্রশ্ন ছুড়ল, কি হয়েছে বলতো? ফুচকা খাওয়ার টাকা নিলি, খেয়েছিসও? তাহলে হাসি মুখের জায়গায় এমন থম মেরে আছিস কেন? কি এত মনোযোগ দিয়ে ভাবছিস? পরিচিত মুখ হঠাৎ কিভাবে অপরিচিত হয়ে ওঠে সেটারই হিসাব মিলছে না ভাইয়া। আরোরার রাশভারী কণ্ঠস্বর। আনমনেই বলল সে। মানে? আরোরার কাঁধে হালকা ধাক্কা দিয়ে বলে আইমান আরোরার হুঁশ ফিরল। সে শটান হয়ে বসে অতর্কিত কণ্ঠে বলে ওঠে, কিছু না। বাদাম ছিলে দে। কিছুদিন পর তো বউয়ের অধীনে চলে যাবি। আজ আরোরাদের ক্লাসমেট মেহেদির বাড়িতে বারবিকিউর আয়োজন হবে। গরমে বারবিকিউ বিষয়টা হাস্যকর হলেও মেহেদি এই পার্টির অ্যারেঞ্জ করেছে। ইদানিং বেশ ঝড় বৃষ্টি হয়েছে, যার ফলে গরমের খুব একটা উত্তাপ নেই। এখানে আরোরা সহ তাদের ডিপার্টমেন্টের অনেকেই উপস্থিত থাকবে। দুজন টিচারকেও ইনভাইট করেছে মেহেদি, ফায়ান স্যার এবং জাকিয়া ম্যামকে। তাদের ভার্সিটিতে এই দুজন টিচারই ইয়াং জেনারেশনের। বলা যায় ভার্সিটির সবচেয়ে জুনিয়র টিচার এই দুজনই। তাই মেহেদি ওনাদের দুজনকেই নিজেদের নিয়েছে। ফায়ান গম্ভীর টাইপ মানুষ, সে কখনো তাদের আনন্দে ব্যাগরা দিবে না। জাকিয়া ম্যাম মিশুক মানুষ, সে তো উল্টো তাদের আনন্দে আনন্দিত হবে। অনেকে ফায়ান এবং জাকিয়াকে নিয়ে বলাবলি করছে। এদিকে আরোরা নিশ্চুপ। অন্তরালে এই ধরনের প্রসঙ্গ তার মোটেই পছন্দ হচ্ছে না। কোনো স্যার ম্যামদের ব্যক্তিগত জীবন নিয়ে আলোচনা করা কতটা যুক্তিযুক্ত? পরিশেষে দেখা যায় সমালোচক এত বেশি ভেবে বসে, যা তাদের ব্যক্তিগত জীবনে এমন কিছুই হয়নি। কোলাহলপূর্ণ পরিবেশ। বর্ষণের পরবর্তী মুহূর্ত তুলোর ন্যায় মেঘরাশি এখনও অম্বরের বুকে ভেলার ন্যায় ভেসে বেড়াচ্ছে। হিম শীতল হাওয়ায় চারপাশ নিমজ্জিত। অতিরিক্ত বাতাসে আরোরার মাথা থেকে বারংবার ওড়নাটা পড়ে যাচ্ছে, যার ফলে উন্মুক্ত অবাধ্য চুলগুলি অসমান্তরাল ভাবে উঠছে। বিরক্তিতে কপালের ভাঁজ ফেলে বারংবার চোখ মুখ থেকে চুলগুলো সরিয়ে কানে গুজে মাথায় ঘোমটা দিল সে। ওড়নাও তার দীঘল কালো কেশকে সামলে রাখতে পারছে না। আরোরা ছাদের এক পাশে নিশ্চুপ হয়ে দাঁড়িয়ে আছে। তার সাথে শুধু রুহান আছে। আরিশা তার বড় আপু আর দুলাভাইয়ের সাথে অন্য কোথাও বেড়াতে গেছে। রুহান ছাদের রেলিংয়ে দুহাত প্রসারিত করে গুনগুন করে গান গাইছে। তার দৃষ্টি অদূরের নিষ্কৃষ্ণ মেঘাম্বরেই নিবন্ধ। আরোরা কোনা চোখে রুহানের ভঙ্গিমা লক্ষ্য করে কণ্ঠস্বর চওড়া করে বলল, কি ব্যাপার, এত গান আসছে কোথা থেকে? মেকআপ ওয়ালি নেই আজ, তাই কিছুটা স্বস্তিতে আছি। খবরটা লিক করলে কেমন হবে রে দোস্ত? রুহানের হাস্যোজ্জ্বল মুখশ্রীতে মুহূর্তেই বিষাদ হানা দিল। মুখটা বেজার করে ঘাড় বাঁকিয়ে আরোরার দিকে তাকালো। রুহানের করুণ দৃষ্টিপাত দেখে আরোরা ফিক করে হেসে দেয়।
রুহানের কাঁধে এক চাপড় দিয়ে বলে, মজা করেছি আমি। মুখ গোমরা করতে হবে না। এনজয় ইউর টাইম। রুহান অধর জোড়া প্রসারিত করল। আরোরা ছাদ থেকে উকি দিয়ে কিছু একটা দেখার চেষ্টা করল। না, ফায়ানের এখনো আসার নাম নেই। আরোরা জানে না ফায়ানকে সে কেন খুঁজছে, তবে ফায়ান থাকলে তার কেমন যেন স্বস্তি অনুভব হয়। এই সুপ্ত স্বস্তিটা কেন আসে, সেই উত্তরটা তার মস্তিষ্ক আজও জানাতে অক্ষম। আরোরা নিশ্চুপ হয়ে শীতল বাতাসটা উপভোগ করতে লাগল। কিছুক্ষণ কাটতেই মেহেদি হাত ছাড়ল। কিরেহ, তোরা দুজন কর্নারে কি করিস? আমাদের সাথে আয়, একসাথে বারবিকিউ করি। আরোরা ঘাড় ঘুরিয়ে মৃদু চেঁচিয়ে বলল, তোরা মজা কর, আমি এখানে ঠিক আছি। মেহেদি আর জোর করল না। বলা যায় জোর করার সময়টা পেল না। সে তার বন্ধুগণ এবং কাজিনদের নিয়ে আড্ডায় মত্ত। কিছুক্ষণ বাদে আরোরার অপেক্ষার অবসান ঘটে এবং তার অধরে নিজের অজান্তেই হাসির রেখা ফুটে ওঠে। কিন্তু ফায়ানের গাড়ি থেকে জাকিয়া ম্যামকে নামতে দেখে মুহূর্তেই আরোরার আনন্দ বেজারে পরিণত হয়। জমা হয় ফায়ানের প্রতি তীব্র অভিমান। ফায়ান এবং জাকিয়া ম্যাম হেসে হেসেই ভেতরে ঢুকল। একজন স্টুডেন্ট তো সকলের উদ্দেশ্যে বলে উঠল, আমাদের লাভ বার্ড আসছে, তাদেরকে ওয়েলকাম জানাতে হবে না? ক্লাসমেটের এরূপ উক্তিতে কিছু মেয়ে যেন জ্বলে উঠল। তারা কোনোরকম প্রতিক্রিয়া না করে নিজেদের মতোই রইল। সেই ছেলের কথার কোনরূপ আগ্রহ বা গুরুত্ব দেখালো না। আরোরার অদম্য মনটাও কেমন কেমন করছে। অদ্ভুত এক ব্যথা অনুভূত হচ্ছে। আরোরা অন্তঃপুরের ভাবনা থেকে নিমিষেই বেরিয়ে আসলো এবং নিজেকে পরিবেশ উপভোগ করাই ব্যস্ত রাখল। ফায়ান আরোরার থেকে কয়েক ফুট দূরে অবস্থান করছে। সেও আরোরার মতো কোলাহলে থাকাটা বিরক্তি হিসেবে নিয়েছে। সে আসতেও চাইছিল না, কিন্তু জাকিয়া ম্যাম জোর করাই সে আসতে বাধ্য হয়। আরোরা একা দাঁড়িয়ে আছে। রুহান এখন বারবিকিউর দায়িত্বে আছে। ফায়ান তার সূক্ষ্ম দৃষ্টিপাত এক অপরিচিত ছেলের দিকে নিক্ষেপ করে আছে। ছেলেটা প্রায় সময়ই আরোরাকে অদ্ভুতভাবে দেখছে। আরোরা অনেকক্ষণ ধরেই লক্ষ্য করছে মেহেদির এক কাজিন তার দিকে কিভাবে তাকিয়ে দেখছে। আরোরার অস্বস্তি অনুভূত হলেও সে নিশ্চুপ বিমূঢ় হয়ে সেখানেই দাঁড়িয়ে রইল। তার অভ্যন্তরের ভাবনাগুলো ঠিক কাকে এবং কোন বিষয়কে কেন্দ্র করে সেটাই বোঝার প্রচেষ্টা চালাচ্ছে সে। পরমুহূর্তে খেয়াল হলো ছেলেটি তার দিকে এগিয়ে আসছে। আরোরা ভয় পেল, তার সত্তা কেমন ঠান্ডা হতে শুরু করে দিল। আরোরা প্রায় সময়ই অচেনা ছেলেদের সামনে অপ্রস্তুত হয়ে পড়ে। মাঝে মধ্যে উপর দিয়ে শক্ত দেখালেও ঝামেলা ঝঞ্ঝাট বেশ ভয় পায়। তাও আরোরা অদূরেই দৃষ্টি নিবন্ধ করে রইল। যখন টের পেল ছেলেটা তার নিকট প্রায় এসে গেছে, তখনই আরোরা ঘাড় বাঁকিয়ে ছেলেটির দিকে তাকালো। তৎক্ষণাৎ সুঠাম দেহি একজন পুরুষ তার সামনে এসে দাঁড়ালো। পুরুষটির পরনে সবুজ টি শার্ট দেখে আরোরার চিনতে বাকি রইল না মানুষটিকে। মানুষটির পেছনটা আপাদমস্তক চোখ বুলিয়ে নেয় আরোরা। ফায়ান থমথমে গলায় বলে, এদিকে কি? ছেলেটি জানে ফায়ান একজন টিচার, তাই সে হাসার চেষ্টা করে বলল, এমনি স্যার, তার সাথে একটু পরিচিত হতাম। ফায়ান ছেলেটির দিকে দু কদম এগিয়ে গিয়ে কাট হয়ে বলে, পরিচিত হওয়ার জন্য অন্য কাউকে বেছে নিন। এদিকে একা একটি মেয়ের সাথে পরিচিত হওয়ার প্রয়োজন নেই। এতে করে মেয়েটির অস্বস্তি হতে পারে। সব মেয়েদের তো আর ছেলেদের সাথে উঠা বসা থাকে না। ফায়ানের যুক্তিতে ছেলেটি দ্বিরুক্তি করার সাহস পেল না। সে ফায়ানের পেছনের মেয়েটির দিকে আরেক পলক তাকানোর প্রচেষ্টা চালিয়ে চলে গেল। ফায়ানের হুটহাট আরোরাকে হেল্প করা, কেয়ার করা আরোরার অনেকটা ভালো লাগা জুড়েই বিদ্যমান। আরোরা অধর প্রসারিত করে আনমনে ফায়ানের দিকে তাকিয়ে রইল। ইচ্ছে করল ফায়ানকে ধন্যবাদ জানানোর, কিন্তু তার গলার স্বর যেন মুগ্ধতায় হারিয়ে গেছে। ফায়ান আরোরার দিকে ফিরতেই আরোরা দৃষ্টিন্ত করল। ফায়ান গলায় গাম্ভীর্যভাব এনে বলল, এসব ইডিয়েটের থেকে দূরে থাকবে। গট ইট? আরোরা চোখ বড় বড় করে মাথা তুলে তাকালো। ফায়ান কিছুটা ঝুঁকে আছে তার দিকে, যা লক্ষ্য করতেই আরোরা ভড়কে দু কদম পিছিয়ে গেল। নিঃশ্বাস ভারী হয়ে গেল মুহূর্তেই। আরোরা প্রশ্ন করার সুযোগ অবধি পেল না। ফায়ান সরু দৃষ্টি নিক্ষেপ করে আরোরার পাশে দাঁড়ালো এবং রেলিংয়ে দুই হাত প্রসারিত করল। আরোরা তখনও স্তব্ধ বিমূঢ়। ফায়ানের বলা বাক্যটি মস্তিষ্কে বারংবার তরঙ্গিত হচ্ছে তার। স্যার, জাকিয়া ম্যাম ওখানে, আপনি এখানে দাঁড়িয়ে আছেন যে? আমার বারবিকিউও রেডি। খাবেন না? আরোরা কোনা দৃষ্টিতে মেহেদির দিকে তাকালো। কেন যেন ইদানিং এই নামটা তার ভেতরে দহনের সৃষ্টি করে। ফায়ান রেলিং এর সাথে হেলান দিয়ে ফোনের দিকেই দৃষ্টি নিবন্ধ করে বলে, আই ডোন্ট লাইক দিস সাউন্ড শ মেহেদি। জাকিয়া ম্যাম থাকুক। এখানে দিয়ে যেতে পারো ইফ ইউ ডোন্ট মাইন্ড। কি যে বলেন না স্যার, আমি দিয়ে যাচ্ছি। বলেই মেহেদি আরোরার দিকে তাকালো এবং কিছু একটা ইশারা করল।
আরোরা ইশারা বুঝে ঘাড় ডানে বামে নাড়ায়, যার অর্থ না। মেহেদী আর কিছু না বলে চলে গেল। প্রায় প্রত্যেকেই ওদের দিকে অদ্ভুত দৃষ্টি নিক্ষেপ করেছে, যা আরোরার অজানা নয়। এই দৃষ্টির ভাষাও যেন আরোরা বুঝতে পারে। আরোরা কোনা চোখে ফায়ানের দিকে তাকালো। ইংরেজের তার সাথে কি কাজ? কি পাশেই দাঁড়িয়ে আছে, এদিক ওদিক যাওয়ার নামগন্ধও নেই। এদিকে ছেলে মেয়েগুলো কি সব ভাবা শুরু করেছে কি জানে? আরোরার ভাবনায় ছেদ ঘটালো ফায়ান। ওদিকে যাচ্ছ না যে? কোলাহল খুব একটা পছন্দ না। তার উপর এমন মেলামেশা। আমি এখানেই ঠিক আছি স্যার। অধরে কৃত্রিম হাসি ঝুলিয়ে বলল আরোরা। ফায়ান ঘাড় বাঁকিয়ে আরোরার শুভ্র মুখশ্রীর দিকে তাকালো। বাতাসে কিছু চুল কপালে পড়ে আছে। অদ্ভুত ইচ্ছা জাগলো ফায়ানের, তবে সে নিজেকে সঙ্গত রাখল। ফায়ান আবারও ফোনের দিকে দৃষ্টি দিয়ে বলল, আই লাইক ইউর ডিসিশন। ওদিকে যাওয়ার কোনো প্রয়োজনও নেই। আমার সাথেই থাকো। ওই কে তুই? তুই কার চেলা একবার বল, তারপর দেখ তোর কি হাল করি আমি। ইয়ামিন তীব্র হুঙ্কারে ফোনের কানে দিয়ে হুঙ্কার দিয়ে উঠল। অপর প্রান্ত থেকে শুধু হাসির শব্দ শোনা গেল। আমি কারো চেলা? হাউ ফানি! তুই তো দেখছি কিছুই জানিস না। এনিওয়ে, এটুকু জেনে রাখো, তুই আমার পায়ের নখেরও যোগ্য না। তুই আবার আমায় থ্রেট দিচ্ছিস? হা হা, আমার নিকট পৌঁছাতে তোর 7 সমুদ্র পার করা লাগবে। বলেই অপরজন থামল। অতঃপর রুদ্ধশ্বাস ফেলে কাট কাট গলায় বলে উঠল, তুই নিজেও জানিস না তুই কার পাল্লায় পড়েছিস। তুই আমার জিনিসে নজর দিয়েছিস। তুই মরবি, তিলে তিলে মরবি। আমার সাথে লাগার চেষ্টা ভুলেও করিস না। তাই বললাম সাবধান হয়ে যা। তোকে রাস্তায় নামাতে আমার 2 সেকেন্ডের ব্যাপার। ইয়ামিন হেসে উঠল। অতঃপর হাসতে হাসতেই বলল, দেখা যাবে কে রাস্তায় নামায় আর কে নামে। আই একসেপ্টেড ইউর চ্যালেঞ্জ। বেস্ট অফ লাক। দ্য সুপার কোল্ড মন্ত্রীর চেলা, তোর আমার লড়াইটা বেশ জোস হবে। আই লাইক ইউর কনফিডেন্ট। বলতেই লাইন কেটে গেল। ইয়ামিন ফোন কান থেকে সরিয়ে স্ক্রিনে ভাসমান প্রাইভেট নাম্বার লেখাটির দিকে তাকালো। পারল না সে লোকটিকে ট্র্যাক করতে। প্রিয় পায়রা আমার, জানো বিডির এই একটা পাখিই খুব পছন্দ। আই লাইক দিস বার্ড মোস্ট অলসো ইউ। বাট আই লাভ ইউ। ভালোবাসি তোমায়। দেখলে আমার মস্তিষ্কে একটি গানই তরঙ্গিত হয়। তোমায় হৃদমাঝারে রাখব, ছেড়ে দেব না। নিক্স কৃষ্ণ রজনী। ঘড়ির কাঁটা দুটো ছুঁই ছুঁই। অদূর থেকে কুকুরের হাঁক শোনা যাচ্ছে। ঘুমন্ত নিস্তব্ধ শহরের দিকে আরোরা নিশ্চুপ হয়ে চোখ বুলিয়ে নেয়। আরোরা নিদ্রাহীন। আজ এই দীর্ঘ রজনীতে কেন যেন ঘুম ধরা দিচ্ছে না। মস্তিষ্কে তার রাজ্যের ভাবনা ভর করেছে। তার ভাবনা একজন মানুষকে কেন্দ্র করেই। রাতের মুহূর্তটুকু বারংবার তার চোখের সামনে ভাসছে। এক প্রকার কই মাছের ন্যায় ছটফট করছে সে। অস্বস্তি জোরতা তাকে চারপাশ থেকে ঘিরে ধরেছে। তার নিদ্রাহীন থাকার একমাত্র কারণ হচ্ছে ফায়ান। ফায়ানের এত কেয়ার, থ্রেট দেয়া, অধিকার ফলানো সবকিছুই আরোরার জন্য বিস্ময়কর। তার বারংবার মনে হচ্ছে এই বুঝি সে ফায়ানের প্রতি দুর্বল হয়ে গেল। পরমুহূর্তেই নিজেকে ধিক্কার দিয়ে বলছে, ছি, এটা কখনোই সম্ভব না। আরোরা নিজের অন্তপুরে লড়াই করতে করতে রান্নাঘরের দিকে চলে গেল। আইমানের রুম থেকে শব্দ আসছে। নিশ্চয়ই ল্যাপটপে মুভি দেখছে। আরোরা তপ্তশ্বাস ফেলে চা নিয়ে নিজের ঘরে চলে গেল। আইমানকে ডিস্টার্ব করল না। পরে দেখা যাবে আইমান প্রশ্নের ঝুড়ি নিয়ে বসবে। আইমানের সামনে সে কখনোই বেজার মুখে থাকতে পারে না। আইমানের প্রশ্নে আরও মুখ খুঁচে যায়। আপাতত তার প্রশান্তি চাই। বেলকনির ডিভানে বসে একমনে চায়ের ধোয়া ওঠা দেখতে লাগল। পথের ল্যাম্পপোস্টের সোডিয়াম আলো বেকনিতে আবছা আলোড়ন সৃষ্টি করেছে। কিছুক্ষণ পরপর হিম শীতল বাতাস আরোরার নিস্তেজ দেহকে ছুঁয়ে যাচ্ছে। এতে হালকা কেঁপে কেঁপে উঠছে সে। চিন্তিত মনে চায় চুমুক দেয় এবার। বাহিরে তার দৃষ্টি নিবন্ধ। কি মনে হতেই সে নিচে রাস্তায় তাকালো। কত শুনশান, পিনপতন নীরবতা। চঞ্চল এবং কোলাহলপূর্ণ রাস্তায় মানুষের ছাটাও নেই। কি ভয়ঙ্কর নিস্তব্ধতা। হঠাৎ ল্যাম্পপোস্টের পেছনের আবছা আধারে কারো অবয়ব খেয়াল করল। তার ভাব ভঙ্গিতে অনুভূত হচ্ছে অবয়বটি তার দিকেই স্থির দৃষ্টি নিক্ষেপ করে আছে। মুহূর্তেই আরোরার সর্বাঙ্গে খেলে গেল তীব্র শিহরণ। এই শিহরণ ভয়মিশ্রিত। আরোরা আবার এসব ছায়ামূর্তি ভয় পায়। আরোরার একটা মুভির কথা মনে পড়ে যায়। মুভিটিতে এমন এক ছায়ামূর্তি দাঁড়িয়ে থাকত। যখনই সেই অবয়ব কোনো মানুষকে দেখত তখনই তার উপর ঝাঁপিয়ে পড়ত। এই ঘটনা পুনরায় মস্তিষ্কে নাড়া দিতেই তার চিকন অধরজোড়া কাঁপতে লাগল। আরোরা ভয়ে উঠে দাঁড়াল। সে উঠে দাঁড়াতেই ছায়ামূর্তিটি নড়েচড়ে দাঁড়ালো এবং আলোতে চলে আসলো। মাথা নিচু করে হাঁটতে হাঁটতে কোথায় যেন চলে গেল। আরোরা অধর জোড়ার মধ্যে কিঞ্চিত ফাঁক করে ছেলেটির যাওয়া দেখে গেল। চোখে মুখে এখনো বিস্ময়ের ছাপ, তবে ভয়টা কেটে গেছে।
কে ছিল সে? ফায়ান ড্রাইভ করছে এবং হাসছে। তার তীক্ষ্ণ দৃষ্টিতে ঠিকই লক্ষ্য করেছে আরোরার ভয়ার্ত মুখশ্রী। এই ভয়ার্ত মুখশ্রীতে যেন হাজারো মায়ার মেলা বসেছিল। কি অমায়িক লাগছিল তাকে। চোখ যেন কুঠুরি থেকে বেরিয়ে আসত ভাবতেই ফায়ান নিঃশব্দে হাসল। বাড়ি ফিরে তার পরিহিত শার্ট খুলে শাওয়ারের নিচে দাঁড়ালো। শার্টের কিছু অংশে রক্ত লেগে আছে। দেয়ালে এক হাত দিয়ে সে চোখ বুজে রইল। হাতে পানি লাগতেই মুখ ঘুচে এলো তার। চোখ মেলে হাতে দৃষ্টি বুলাতেই দেখল সেখানে রক্ত জমে আছে। কেটেও গেছে খানিক। ফায়ান পাত্তা দিল না। আজকের মিশনটা সে ফুলফিল করতে পেরেছে এবং তার প্রেয়সীকে দেখতে পেরেছে, এটাই অনেক। প্রেয়সীর কথা মস্তিষ্কে আসলেই ফায়ান অধর জোড়া প্রসারিত করল। শাওয়াত সেরে বেরিয়ে হাতে মেডিসিন লাগালো, সাথে ব্যান্ডেজও করে নিল। ব্যান্ডেজ করা শেষ হতেই ফোন নিয়ে কারো নাম্বারে ডায়াল করল সে। ওপাশ থেকে অফিসার ঘুমোঘুম কণ্ঠে বলে উঠল, বলুন স্যার। বাহ, আমরা এদিকে শত্রু বিনাশ করে আসলাম আর আপনি পড়ে পড়ে ঘুমাচ্ছেন। গ্রেট। ফায়ানের কণ্ঠস্বর অফিসারের কর্ণধারে প্রবেশ করতেই শটান হয়ে উঠে বসল অফিসার। খানিক অপ্রস্তুত দেখাচ্ছে তাকে। অফিসার কিছু বলার জন্য যেই প্রস্তুতি নিল, অতঃপর ভয়মিশ্রিত কণ্ঠে বলে উঠল, আসলে কখন যে চোখ লেগে গেল বুঝতে পারিনি। অফিসারের কথায় পাত্তা না দিয়ে ফায়ান বলে উঠল, কথা ছিল কাজ শেষ হলে পেমেন্ট আমার অ্যাকাউন্টে পাঠিয়ে দিবেন। অ্যাকাউন্টে কোনো টাকা আসেনি কেন? আমি কিন্তু গভর্নমেন্টের গোলাম না, রিমেম্বার? অফিসার গলা শুকিয়ে এলো। ঘুমের কারণে সে টাকা পাঠাতেই ভুলে গেছে। অফিসার দ্রুত বলে উঠল, সরি স্যার, আমার সত্যি খেয়াল ছিল না। আমি এখনই দিচ্ছি। আপনি চাইলে অ্যামাউন্ট আরও বাড়িয়ে দিব। ফায়ান এক কথার মানুষ, সে যা চেয়েছে তার 1 টাকা কম বা বেশি সে নেয় না। ডিল ইজ ডিল। আপনার টাকার গাছ থাকলে গরিব দুঃখীদের হেল্প করুন। ফায়ান কপালে পড়া চুলগুলো পেছনে নিয়ে ঘর্মাক্ত কপালে আঙুলের বিচরণ চালালো। চোখে মুখে চিন্তিত ভাব স্পষ্ট। জাকিয়া ম্যাম অনেকক্ষণ ধরেই ফায়ানকে চিন্তিত দেখছে। জাকিয়া কিছুটা সাহস জুগিয়ে মৃদু স্বরে বলে উঠল, স্যার আপনি কি কোনো কারণে আপসেট? ফায়ান জবাব দেয় না। তার মুখশ্রীতে বিরক্তির ছাপ ভেসে উঠল, যা জাকিয়ার দৃষ্টি এড়াল না। সে চুপসে গিয়ে সামনের দিকে ফিরল। ফায়ান লাইব্রেরি এক মুহূর্তও বসল না, বেরিয়ে যায়। বের হওয়ার পথেই একজন স্টুডেন্ট ফায়ানের সামনে আসলো। ফায়ান ভ্রু কুচকাতেই ছেলেটি বলে উঠল, না স্যার, আজ ইউনিভার্সিটি আসেনি। পাকা খবর। ফায়ান চোখের ইশারায় ছেলেটিকে চলে যেতে বলল। ছেলেটিও বিনা বাক্যে ফায়ানের পাশ কাটিয়ে চলে গেল। ফায়ানের যেন রাগ তোড়তাড় করে বেড়ে যায়। সে কোনরূপ অভিব্যক্তি না দেখিয়ে নিজের কেবিনের দিকে হাঁটা দেয়। আরোরা টিভি দেখছে আর নাস্তা করছে। ঘুম থেকে উঠেছে 11টা নাগাদ। ফজরের নামাজের পরই তার আখিপল্লবে ঘুম ধরা দিয়েছিল। দেরি করে ঘুমানোয় দেরি করেও উঠেছে সে। সকাল সকালই আরোরার মা চলে গেছে তার বোনের বাসায়। বাসায় আরোরা এবং বুয়া ব্যতীত কেউ নেই। বুয়া রান্নাঘরে রান্নায় ব্যস্ত। আইমান এবং মুনিব সকালেই যে যার কর্মস্থলে চলে যায়। আরোরার খাওয়ার মাঝে ব্যাঘাত ঘটায় মেসেজের টোন। ফোন কাছে ছিল বিধায় তীব্রতর ভাবে শব্দটি কর্ণধারে প্রবেশ করল আরোরার। ঘাড় ঘুরিয়ে আরোরা ফোনের দিকে তাকালো। ফোন হাতে তুলে মেসেজটি অন করল। সিন করতেই চোখ বড় বড় করে তাকালো ফোনের স্ক্রিনে। ফার্দার যদি দেখি রাত জেগে বেলকনির হাওয়া খাচ্ছ, এত বড় মানুষও হয়ে যাওনি যে মাঝরাতে বেকনিতে দাঁড়িয়ে দুঃখবিলাস করবে। ভার্সিটি গ্যাপ দিয়ে ভালো করনি আরোরা। ইংরেজ নামের নম্বরটির থেকে এমন মেসেজ দেখে আরোরা মুহূর্তেই ঘাবড়ে গেল। ফায়ান জানল কিভাবে? আরোরা রাতে বেকনিতে ছিল, সে কিভাবে জানল? এই এক প্রশ্নের জন্যে আরোরা খাবার মুখে তুলতে ভুলে গেছে। বুয়া আসতেই যখন দেখল আরোরা থম মেরে বসে আছে, তখন সে আরোরাকে আলতো ধাক্কা দিয়ে বলল, আফা খান না কেন? আমার তো বাসন ধুইতে হইব, কই হারাইলেন আফা? আরোরা ভাবনার জগৎ থেকে বাস্তবে ফিরল। গোল গোল চোখে বুয়ার দিকে এক পলক তাকিয়ে খেতে মনোযোগী হল। আপনি জানলেন কি করে? সেদিন রাতের খবর আপনি কোথায় পেলেন? আরোরার কম্পিত কণ্ঠস্বরের প্রশ্ন শুনে ফায়ান বাঁকা হাসল। দু পকেটে হাত রেখে আরোরার দিকে কিঞ্চিত ঝুঁকে বলে উঠল, ফাঁকা মস্তিষ্ক নিয়ে টিচার হইনি আমি, মিস কেয়ারলেস। তোমার খবর আমি না চাইলেও আমার কাছে পৌঁছে যায়। উত্তর পেয়েছ? আরোরা শুকনো দুটো ঢোক গিলে অপ্রস্তুত ভঙ্গিতে 2 কদম পিছিয়ে গেল। অসাবধানতায় পেছনের বুকশেলফের সাথে সজোরে পিঠে বাড়ি খেল। আরোরার মুখ ঘুচে এলো। ফায়ান উত্তেজনায় দ্রুত আরোরার হাত ধরে টান দিয়ে নিজের কাছে নিয়ে আসল। অতঃপর চোখে মুখে রক্তিম ভাব এনে হুঙ্কার ছেড়ে বলে উঠল, তুমি তো দেখছি পুরোটাই কেয়ারলেস। চলাফেরার সময় খেয়াল থাকে না নাকি? তুমি কি বাচ্চা?
বাচ্চাদের মতন আচরণ করো কেন? পেলে তো এখন ব্যথা, এমন এই হাড্ডি, তার উপর এখন তো পিঠের হাড্ডি বাঁকা হয়ে গেছে ডাফার। আরোরা শক্ত দৃষ্টিতে সামনের আগন্তুকটির দিকে তাকিয়ে আছে। কপালে জমেছে তার বিন্দু বিন্দু ঘাম। নিজের অজান্তেই দু একটা শুকনো ঢোক গিলে আরোরা। ইয়ামিন বিকৃতি দৃষ্টিতে আরোরাকে আপাদমস্তক দেখে নিল। অতঃপর রাশভারী কণ্ঠে বলে উঠল, ফাইনালি তোমায় আমি পেলাম বেব। আরোরা টু শব্দও করল না। ভেতরে ভেতরে নিজেকে শক্ত করে বেসামাল কণ্ঠে বলে ওঠে, কি চান? ইয়ামিন হাসল। হেসে গুটি গুটি পায়ে আরোরার দিকে 2 ধাপ এগিয়ে বলল, অফকোর্স তোমাকে। আরোরা 2 ধাপ পিছিয়ে যায়। অতঃপর কাট কাট গলায় বলে, দূরে থাকুন আমার থেকে, দূরে থাকুন, আমার চেয়ে কোনো লাভ নেই। কেন নেই বলো তো? তোমার সাথে তো আমার বিয়ে প্রায় ঠিক হয়েই গেছিল। কিন্তু তোমার মাথায় কোন ভেজাল এসে নাড়া দিয়ে সব ভেস্তে দিল। তুমি আজ এখনই বাসায় গিয়ে বলবে তুমি আমায় বিয়ে করতে চাও। আপনার মতো বাজে লোককে বিয়ে করা তো দূর, তাকালেও ঘৃণায় নাক সিটকে আসে ঘৃণিত স্বরে বলে ওঠে আরোরা। মুহূর্তেই ইয়ামিনের সতেজ মেজাজ ক্ষোভে পরিণত হল। সে আরোরার হাত চেপে শক্ত কণ্ঠে বলল, বিয়ে তো তোমার আমাকেই করতে হবে। ইয়ামিনের নজরে পড়েছ তুমি, এত সহজে ছাড় পাবে না। পরিবার নিয়ে বিয়ে করতে চাইছি তোমায়, ভালো কথা কি কানে যায় না? নাকি জোর জবরদস্তি? তোমার পছন্দ কোনটা? ঘৃণায়, লজ্জায়, অস্বস্তি এবং হাতের যন্ত্রণায় আরোরার চোখের কোণ ভিজে গেল। এক মুহূর্তের জন্যেও এই শয়তানটাকে তার সহ্য হচ্ছে না। আরোরা বারংবার নিজের হাত মোচড়া মুচড়ি করতে করতে বলল, আবর্জনা ময়লা ফেলার স্থানেই সুন্দর। আপনি কিনা আবর্জনা হয়ে হীরের স্বপ্ন দেখছেন? হাত ছাড়ুন, আপনার ওই আবর্জনায় আবৃত হাত আমার হাতে মানায় না। ইয়ামিন সশব্দে হাসল। অতঃপর হাসি থামিয়ে আরোরার মুখের কাছে এসে বলে ওঠে, তাহলে চলো তোমায়ও আমার আবর্জনায় সামিল করি। ঠিক তখনই ইয়ামিনের ডান গাল বরাবর জোরে এক ঘুষি বসল। ঘুষির ব্যথায় তাল সামলাতে না পেরে ইয়ামিন আরোরাকে ছেড়ে মাটিতে মুখ থেতলে পড়ল। আরোরা ঝাপসা দৃষ্টিতে সামনে তাকালো, ফায়ান তার সামনে দাঁড়িয়ে। আরোরার বিস্ময় অধজোড়া ফাঁক হয়ে গেল। ইয়ামিন উঠতে নিতেই ফায়ান এলোপাথারি মার দিয়ে আরোরার হাত ধরে টেনে নিয়ে যেতে লাগল। সবকিছু এতই দ্রুত হলো যে ইয়ামিন খেয়াল করতে পারেনি কে তাকে এরকম ধোলাই দিয়েছে। আরোরা রোবটের মতো ফায়ানের সঙ্গে হাঁটছে, হতবুদ্ধি হারিয়ে ফেলেছে সে। ফায়ানের মুখশ্রীর লাল আভা তাকে ভয়ঙ্কর রাগের জানান দিচ্ছে। ফায়ান মিনমিন করে বলল, তোকে আমি ছাড়ব না ইয়ামিন, ইউ উইল বি ফিনিশড। আরোরা ডিনারে আনমনে খাবারে হাত নাড়ছে আর আপনমনে ভেবে চলেছে। আইমান খেতে খেতে বোনের এরূপ আচরণ ভালোই লক্ষ্য করল, কিন্তু বাবা মায়ের সামনে কিছু বলল না। পা দিয়ে আরোরাকে খোঁচা দিলে আরোরার ধ্যান ভাঙ্গে এবং সে অপ্রস্তুত নয়নে আইমানের দিকে তাকালো। আইমান ইশারায় আরোরাকে খেতে বলল। আরোরা ইশারা বুঝতে পেরে খেতে শুরু করল। রাতে আইমান তার পিছু ছাড়ল না। আরোরা নিরাশ হয়ে চুপ করেই বসে রইল। আইমান আরোরার পাশে নিঃশব্দে বসল। আরোরা, কি হয়েছে তোর? এমন আনমনে কেন? কোনো কিছু নিয়ে চিন্তা করছিস? আরোরা এক পলক আইমানের দিকে তাকালো। আইমানের চোখে মুখে ভর করেছে রাজ্যের দুশ্চিন্তা। আইমান আরোরার মাথায় বিলি কেটে দিয়ে বলল, বলবি না আমায়? দেখ, বলতে না চাইলেও তোকে বলতে হবে। আরোরা এবার নিরুত্তর হয়ে আইমানের কোলে মাথা মাথা শুয়ে পড়ল। আইমানের হাত আরোরা চুলের মধ্যে এনে চোখ বুজে বলে উঠল, আমার প্রশান্তি লাগবে ভাইয়া। দুনিয়ার ঝামেলা আমার আর ভালো লাগে না। কি হয়েছে? আরোরা চোখ মেলে তাকালো। অতঃপর তপ্ত নিঃশ্বাস ফেলে বলল, ইয়ামিন আমার পিছু ছাড়েনি ভাই। আঠার মতন লেগে আছে সেই প্রথম দিন থেকেই। এতদিন আশেপাশে দেখিনি, কিন্তু আজ আবার তার কালো ছায়া আমার জীবনে প্রবেশ করেছে। আইমানের চোয়াল নিমিষেই শক্ত হয়ে গেল। আরোরা ঘাড় ঘুরিয়ে আইমানের দিকে তাকিয়ে বলে উঠল, আমার খুব ভয় লাগছে ভাইয়া, মুড়িয়ে নিবি তোর এই নিরাপদ চাদরে? ঘুম চলে যায়। তোমার চোখে বেড়াতে পারি না তাকে কোনোভাবে ফেরাতে। মিনমিন করে গাওয়া গানটা দূর অবধি না পৌঁছালেও ফায়ানের পাশের মেয়েটি শুনে ফেলল। মেয়েটি মিষ্টি হেসে বলল, আমার চোখে ঘুম নেই কিন্তু। ফায়ান হাসল। মেয়েটিকে বিদায় দিয়ে সে চলে আসলো তার সিক্রেট প্লেসে। সিক্রেট রুমটায় একটা ছেলে বাধা অবস্থায় পড়ে আছে। কিছুটা দূরে অনল আর একটা গার্ড ছুরিতে ধার দিচ্ছে। ফায়ান বাঁকা হেসে অনলের উদ্দেশ্যে বলল, ধার দেয়া শেষ? অনল পরীক্ষা করে দেখালো। ফায়ান এবার হিংস্র হাসি দিয়ে অনলের দিকে তাকালো। বাধা অবস্থায় থাকা ছেলেটি এসব দেখে চেঁচিয়ে বলল, আমি কিছু জানি না, সত্যি আমি কিছু জানি না, আমায় কিছু করবেন না, দোহাই লাগে। ফায়ান অনলের থেকে ছুরিটা নিয়ে হিংস্র দৃষ্টিতে ছেলেটির দিকে তাকালো।
ছেলেটি আকুতি মিনতি করেই চলেছে কিন্তু সেটা ফায়ান অবধি পৌঁছাচ্ছে না। সে বাঁকা হেসে ছুরি হাতে নিয়েই এক পা করে ছেলেটির দিকে এগোতে লাগল। ফায়ানের হিংস্র মুখশ্রী দেখে ছেলেটির জান যায় যায় অবস্থা। ফায়ান যখন তার কাছাকাছি চলে আসে ঠিক তখনই কেঁদে উঠে এবং বলে, আমি বলছি সব বলবো। ইয়ামিনের 2 নম্বরই সব বিজনেসের লিস্ট করে দিব, আমায় মারবেন না। ফায়ান শুধু হাসল, হাসিতে যেন রহস্যের ভাণ্ডার। সে নিজেও জানে না সে ছেলেটির কি হাল করতে চলেছে। সব জানার পরপরই ছেলেটিকে ছেড়ে দেয়া হয়। ছেলেটি যখন দৌড়ে ইয়ামিনের দিকেই যাচ্ছিল তখনই এক বিরাট ট্রাক তাকে ধাক্কা মেরে চলে যায়, যার ফলে ছেলেটি গুরুতর আহত হয়ে সেখানেই মৃত্যুবরণ করে। ফায়ান বেসিনের কলের সামনে মাথাটা দিয়ে মাথায় পানি দিচ্ছিল তখনই তার কল আসলো। ফায়ান হ্যাঙ্গার থেকে তোয়ালটা নিয়ে সেটা দিয়ে মাথা মুছতে মুছতে বেরিয়ে এলো। সেন্টার টেবিলের থেকে ফোনটা নিয়ে স্ক্রিনে তাকালো। কাঙ্ক্ষিত মানুষটির ফোন পেয়ে ফায়ান এক গাল হেসে রিসিভ করল। স্যার, কাজ হয়ে গেছে। ব্যাস, আর কিছু শুনল না ফায়ান। খট করে কলটা কেটে দিয়ে বিছানায় রাখল। অতঃপর বিছানায় শটান হয়ে শুয়ে পিড়ে মিনমিন করে বলে উঠল, তোদের থেকেও আমি আরো 6 ধাপ এগিয়ে। কি ভেবেছিস এত সহজে ছেড়ে দিব? ফায়ানের কবলে যেই পড়বে সেই ফিনিশর শুধু একজন বাদে। আমার হিংস্রতায় হোক, কোমল মেঘের মাঝে হোক, আমার প্রণয়ের সঙ্গে তাকে নিয়ে দীর্ঘ সময় উড়ে বেড়াবো। এ যে আমার এক অবাস্তব ইচ্ছা। বাট আই উইল ফুলফিল মাই এনি উইশ উইথ ইউ বিকজ এক প্রণয়ী পায়রাতেই ফায়ান বাঁচে এবং বারংবার মৃত্যুবরণ করে। আই কান্ট লিভ উইদাউট ইউ মাই পিজন। সায়ান্নের শেষ প্রহর। আরোরা এক ভয়ঙ্কর স্বপ্ন দেখে লাফ দিয়ে উঠে বসল। তীব্রভাবে হাঁপাচ্ছে সে। সিলিং ফ্যানের নিচে অবস্থান করলেও ভয় আরোরা ঘেমে একাকার। আরোরা অদ্ভুত নয়নে চারপাশে ভালোভাবে চোখ বুলিয়ে নিল। দৃষ্টিতে তার ভীতি ছাপ স্পষ্ট। আরোরা বিছানা ছেড়ে উঠে দাঁড়ালো এবনহ ওয়াশরুমে চলে গেল। মাথা তীব্রভাবে ভনভন করছে। কিথন নিজের ইচ্ছে মতো মাথায় পানি দিয়ে বেরিয়ে আসলো। এখন কিছুটা ভাল লাগছে তার, কিন্তু মনের অস্থিরতা কিছুতেই যাচ্ছে না। এক পা করে আরোরা বিছানার দিকে গেল এবং আপনমনেই বসে পড়ল। ফায়ানকে বড্ড মনে পড়ছে। ফায়ানকে নিয়েই মূলত দুঃস্বপ্নটি দেখেছে। ফায়ান এবং সে পাশাপাশি হাঁটছে। হঠাৎ ইয়ামিন এক ছায়ামানবের মতো তাদের সামনে এসে ফায়ানকে তারই সামনে। না, হার ভাবতে পারছে না সে। আরোরা দুহাতে নিজের চুল মুঠোবদ্ধ করে ফেলল। ফুসফুস শব্দে নিঃশ্বাস ফেলছে সে। কিছুক্ষণ ওভাবেই কেটে যায়। কি মনে করে আরোরা ফোন খুঁজতে শুরু করল। বালিশ সব এদিক সেদিকে ছুঁড়ে মেরে ফোনটা হাতে নিল। কাপা কাপা হাতে ডায়াল লিস্টে ঢুকল সে। যেই ইংরেজে টাচ করবে এক আকাশ সমান জোরতা তাকে ঘিরে ধরল। অদ্ভুতভাবে তার আঙুলটি কাঁপতে লাগল। জোরতা অস্বস্তি সব সরিয়ে দেয়ার চেষ্টা করল। এখন তার মনের প্রশান্তি আসাটা বেশি জরুরি। ফায়ানের কণ্ঠস্বর শুনলেই সে নিজেকে সামলাতে পারবে, এর আগে নয়। কিথন নিজের সাথে যুদ্ধ করে আরোরা ফায়ানকে কল করেই ফেলল। 2-3 বার রিং হতেই, হ্যালো, ওপাশ থেকে ঘুমোঘুম কণ্ঠে বলে ওঠে ফায়ান। ফায়ানের ঘুমে কাতর থাকা কণ্ঠস্বর শুনে মুহূর্তে নিভৃতে শিহরণ খেলে গেল। এক অজানা শীতল শিহরণে আরোরার সর্বাঙ্গ বরফের ন্যায় জমে যায়। অধর জোড়া কিঞ্চিত কম্পিত। ফায়ান অপর পাশ থেকে আবারও হ্যালো বলল, কিন্তু আরোরা নিরুত্তর। একসময় খট করে কল কেটে দেয় সে। মুঠোফোনটি হাতে নিয়ে পদতলের নিকট দৃষ্টি নিবন্ধ করে ভারী নিঃশ্বাস ফেলতে লাগল সে। এই, তুমি গতকাল রাতে আমায় ফোন দিয়েছিলে কেন? আরোরার গাল ভারী হয়ে গেল। কান দিয়ে যেন ধোঁয়া বের হচ্ছে তার। পুরোটা সময় ফায়ানের থেকে দূরে দূরে থেকেছিল, সবশেষে ফায়ানের কাছে সেই ধরাই পড়ে গেল। আরোরা শুকনো ঢোক গিলল। ঢোক গিলার সময় অনুভূত হলো তার গলাটা শুকিয়ে কাঠ হয়ে আছে। আরোরা যেই ফায়ানের পাশ কেটে যাবে তৎক্ষণাৎ ফায়ানের বলিষ্ঠ হাত তার ডান হাতটি চেপে ধরল। আরোরা পুনরায় কেঁপে উঠল। ফায়ান কাট কাট গলায় বলে, কিছু জিজ্ঞেস করেছি? কেন ফোন দিয়েছিলে? আমি কতটা টেনশনে পড়ে গেছিলাম, হ্যাভ ইউ এনি আইডিয়া? আরোরা নির্লিপ্ততা দৃষ্টিতে ফায়ানের দিকে তাকালো। ফায়ান তার অগ্নিময় দৃষ্টি আরোরার দিকেই নিক্ষেপ করে আছে। আরোরা চোখ নামিয়ে নরম স্বরে বলে উঠল, মিস্টেক করে আপনায় কল দিয়েছিলাম। আমি তো আমার ভাইকে কল দিতে গেছিলাম, কিন্তু আপনাকে। বানোয়াট কাহিনীর শেষে এসেই আরোরা চুপ মেরে গেল। ভেতরে ভেতরে ভয় কাঁপতে শুরু করল। কোনোভাবে কি ফায়ান বুঝে নিবে? আরোরা আর এক মুহূর্তও দাঁড়ায় না। মুক্ত হাত দিয়ে ফায়ানের ধরে রাখা হাত ছাড়িয়ে দৌড় লাগালো। ফায়ান ভ্রু যুগল কুচকে আরোরার যাওয়া দেখল। অতঃপর কি মনে করে নিঃশব্দে হাসল। আরিশা এবং রুহানের সামনে বসে অনবরত হাঁপাচ্ছে আরোরা।
আরোরার দিকে তীক্ষ্ণ দৃষ্টিপাত নিক্ষেপ করে আছে আরিশা এবং রুহান। তাদের দৃষ্টিতে চিন্তার ভাব স্পষ্ট। আরিশা ভ্রু যুগল কুঁচকে সরু কণ্ঠে বলে উঠল, কোথায় গিয়েছিলি? আরোরা নির্নিমেষ দৃষ্টিতে আরিশার দিকে তাকালো কিন্তু কোনরূপ উত্তর দিল না। ইয়ামিনদের কথা আরোরা এখনো ওদের বলেনি। রুহান কি মনে করে বলল, ও ভালো কথা, কথায় কথায় খেয়াল ছিল না। এই উইদিনের ছেলেটাকে রে, দেখে মনে হচ্ছিল তোকে উত্ত্যক্ত করছে। রুহানের কথা শুনে আরিশা যেন আরো পেয়ে বসল। আরোরা বুঝল এবার ওদের সাথে পারবে না, তাই এক তপ্ত নিঃশ্বাস ফেলে সব একে একে বলতে লাগল। এও জানালো এই দুদিনের ঘটনায় আরোরা বেশ চিন্তিত এবং উগ্র কথার ছলে ভুলবশত সে ফায়ান নামটাও উঠিয়ে ফেলল। এতে যেন ওদের সন্দেহ আরো গাঢ় হল। আরিশা ভ্রু কুঁচকে বলল, ওই উটকো ঝামেলার মধ্যে স্যার আসলো কই থেকে? দেখ আরও কিছু লুকাবি না বলে দিলাম, সব সত্যি বল। আরোরা এক ঢোক গিলে বলে, অ্যাকচুয়ালি সেদিন ওই ইয়ামিনের সাথে স্যার ঝামেলা করেছিলেন। আমি স্যারকে নিয়ে ভয় আছি। আরিশা, ইয়ামিন ভালো না, যদি কোনোভাবে স্যারের ক্ষতি করে? শেষোক্ত বাক্যটি ভয়মিশ্রিত কণ্ঠে বলে আরোরা। আরিশা ফোঁস করে একটা নিঃশ্বাস নিয়ে বলে, কিচ্ছু হবে না স্যার, কার ভাতিজা দেখিস না? ইয়ামিন তার টিকিটাও নাড়াতে পারবে না কুল। আরিশার কথার মাঝে ফোড়ন কেটে রুহান বলে উঠল, হঠাৎ স্যারের জন্যে তোর দরদ আসছে কেন বলতো? ইদানিং দেখছি তুই আর স্যার বেশ কাছাকাছিই থাকিস। প্রেম ট্রেম চলছে নাকি? কিছু লুকাচ্ছিস না তো? আরোরা হাতের ব্যাগ রুহানের দিকে সজোরে ছুঁড়ে মেরে কাট কাট গলায় বলল, তোর এসব নেগেটিভ মার্কা কথাবার্তা তোর পকেটেই রাখো। এসব ভিত্তিহীন কথাবার্তা আরেকবার উচ্চারণ করলে খুব খারাপ হয়ে যাবে রুহান। ও তো ঠিকই বলেছে, তোকে সিম্প্যাথি দেখাতে গিয়ে তো এই বিষয় মাথা থেকেই উড়ে গেছিল। সিম্প্যাথি বলেই এক ঘা লাগালো আরিশার পিঠে। অতঃপর আরেক ঘা বসিয়ে বলে, সিম্প্যাথি তাই না? তোরা বন্ধু নামে কলঙ্ক। তোদের চেয়ে মীর জাফরকেও আমার আপন লাগছে ময়দা ভুতনি আর কই মাছের ডিম। ক্লাসের বাইরে একমনে পড়ে যাচ্ছে আরোরা। আজ তাদের ভাইবা এক্সাম আছে। ফায়ান কিছুক্ষণ আগেই তাকে ডেকে নিয়ে বলেছে আজ ফায়ানের এক্সট্রা ক্লাস নেই। ফায়ান নাকি কি কাজে বাহিরে বের হবে। আরোরা একবার স্বস্তির নিঃশ্বাস ফেললেও পরমুহূর্তে মন খারাপ করল, কারণ ফায়ানের সাথে তার সময়টা আর কাটবে না। মন খারাপ টারাপ সাইডে রেখে আরোরা বইয়ে ডুব দেয়। কিছুক্ষণ পরেই আরিশা এবং রুহানের ডাক পড়ল। দুজন আলাদা আলাদা সময়ে নিজেদের ভাইবা দিয়ে বেরিয়ে গেল। এবার আরোরার পালা। আরোরা বই এবং বেগটি আরিশাকে দিয়ে বিসমিল্লাহ বলে ক্লাসে প্রবেশ করল। বেশ ভালোভাবেই আরোরা তার ভাইবা কমপ্লিট করল। তার মনটাও বেশ ফুরফুরে মেজায় আছে। আরোরা সিদ্ধান্ত নিল সেদিনের অপূর্ণ ইচ্ছেটা সে আজ পূরণ করবে। অপূর্ণ ইচ্ছেটা হচ্ছে ফুচকা খাওয়া। ইয়ামিনও নেই, শুনেছে ফায়ানের ধোলাইতে সে হাসপাতালে ভর্তি। আরোরা আনন্দ মেজাজ নিয়ে ফোঁস করে বলে উঠল, আরিশা রুহান, চল ফুচকা খাওয়ার অপূর্ণ ইচ্ছেটা পূরণ করি। আরোরার প্রস্তাবে রুহান দ্বিমত জানালো, না, তোদের মতো রাক্ষসের সঙ্গে যাওয়া সম্ভব না। তোরা যে পরিমাণে ঝাল খাস ভাবতেই আমার ভেতরটা গুলিয়ে আসে। আরোরা তার নেত্রপল্লব ছোট ছোট করে বলল, সেদিন তো খুব যেতে চাইছিলি, আজ গিরগিটির ন্যায় রূপ বদলালি যে। রাখো তো এই চিংড়ির কথা, এর যাওয়া না যাওয়ায় আমার কোনো ক্যারা নেই। এ তো জাত চিংড়ি, কোনো দিক না দিকে শুধু লাফাতেই জানে। রুহান কিরমির চোখে আরিশার দিকে তাকালো। আরোরা যখন বুঝল অবস্থা বেগতিকে যাবে তখনই ওদের মাঝে ফোড়ন কেটে বলল, হয়েছে, থামো তো রুহান, তুই খাস বা না খাস তোকে যেতে হবেই। বেশি কথা না বাড়িয়ে চল, দেরি হলে সমস্যা। রুহান আর তার মেজাজের বহিঃপ্রকাশ ঘটালো না। সে চোয়াল শক্ত করে ওদের ফেলেই সামনের দিকে যেতে অগ্রসর হয়। আরিশা কোনা চোখে রুহানের যাওয়া দেখল। আরোরা মুচকি হেসে বলল, ওভাবে তাকাস কেন? আর আমি একজনকে পছন্দ করলে ওর সমস্যা কি? কাউকে পছন্দ করলেই বলে তোর মতো মেকআপ সুন্দরীর দিকে কেউ ফিরেও তাকাবে না? ভাল্লাগে এসব? মেকআপ জিনিসটা আমার রক্তে মিশে গেছে। দেখিস ভাই, রুহান যদি কাউকে পছন্দ করে না আমিও ওরে খুব চেতাবো। আহা, এত লাগিস কেন? কুল রুহান, শুধু মজা নেয়, তুইও নিচ্ছিস। সিম্পল সিম্পল ব্যাপারটাকে নিয়ে বেশি হই হুল্লোড় করে কাজ নেই। আরিশা উত্তরে কিছু বলল না। অতঃপর আরোরা এবং আরিশা উভয়েই বেরিয়ে যায় ভার্সিটি থেকে। ফুচকার দোকানের সামনে আসতেই দেখল রুহান আগেই ফুচকার অর্ডার করে ফেলেছে। আরোরা কিঞ্চিত হেসে বলে, যাক, তোর এতদিনে বুদ্ধি হয়েছে। এতটাও বোকা ভাবিস না। আমি নিজের জন্যে ঝাল ছাড়া এক প্লেট আর তোদের জন্য দ্বিগুণ ঝালের অর্ডার দিয়েছি। আমায় মিনিটে মিনিটে পচাবা আর আমি ছেড়ে দিব ভাবস? এখন এগুলা খাওয়ার ওয়াশরুম দৌড়াও, আমার আবার ঘুম পাচ্ছে।
আরোরা গোল গোল দৃষ্টিতে রাস্তার অপর পাশের একটা মেয়ের সাথে ফায়ানকে দেখছে। দুজনের চলাফেরা খুব ক্লোজ এবং কাঁধেও হাত দেয়া। এসব দেখে আরোরা নিভৃতে চিনচিন করে উঠল। একদম অদ্ভুত ব্যথা অনুভূত হচ্ছে তার হৃদয়। একরাশ খারাপ লাগা তার মনকুঠুরিতে কালো মেঘের ন্যায় ঘুরে বেড়াচ্ছে। আরোরার হাত ধরে যে রুহান রাস্তা পার করাচ্ছে সেদিকে আরোরার খেয়াল নেই। বড্ড ভবঘুরে এবং মস্তিষ্ক শূন্য হয়ে গেছে সে। তাদের দিকে শূন্য দৃষ্টি নিবন্ধ করেই আরোরা রাস্তা পার হয়। রুহান তাকে এক ঝাঁকুনি দিতেই আরোরা গোল গোল চোখে রুহানের দিকে তাকালো। অতঃপর বিনা বাক্যে ফায়ানের দিকে যেতে অগ্রসর হল। আরিশা এবং রুহান সেখানেই বেকুবের মতো দাঁড়িয়ে রইল। ফায়ান এবং মেয়েটি যখন হেসে হেসে শপিং মলে ঢুকবে ঠিক তখনই ওদের পথ আটকে দাঁড়ায় আরোরা। এতে ফায়ান এবং মেয়েটি উভয়ই চমকে যায়। আরোরা মেয়েটিকে আপাদমস্তক দেখে নেয়। বেশ সুন্দরী মেয়েটি। আরোরার কি হলো সে জানে না, ভেতর থেকে সে অদ্ভুতভাবে ভাঙ্গতে শুরু করল। প্রখরভাবে মেয়েটি আরোরার দিকে তাকিয়ে রুদ্ধ কণ্ঠে বলে উঠল, এক্সকিউজ মি? পথ আটকে দাঁড়ানোর মানে কি? হু আর ইউ? ফায়ান মেয়েটির হাত ধরে থামিয়ে দেয়। মেয়েটি থামলে ফায়ান গলায় গাম্ভীর্য এনে বলল, তুমি এখানে কি করছো? আরোরা এক পলক ফায়ানের দিকে তাকালো। অতঃপর মেয়েটিকে দেখিয়ে আটকে আটকে বলে, হু নিকে? ফায়ান কিছুক্ষণ নির্বিকার হয়ে আরোরার নেত্রপল্লবে তাকিয়ে রয়। অতঃপর মেয়েটির কাঁধে হাত দিয়ে বলে, তোমায় বলতে বাধ্য নই, সরে দাঁড়াও। আরোরা নির্বিকার হয়ে সরে দাঁড়ায়। অতঃপর এক মুহূর্ত না দাঁড়িয়ে সে প্রস্থান করল। দিয়া ফায়ানের বুকে এক চড় মেরে দূরে সরে দাঁড়ায় এবং বলে, ঢং করতে এসেছ ভাইয়া? মেয়েটা কে ছিল? তুমি ওকে আমার পরিচয় দিলে না কেন? ফায়ান বাঁকা হাসল। অতঃপর দিয়ার গাল টেনে বলে, তুই বুঝবি না, কিছু সময় কিছু সত্যের সন্ধান করতে হলে অনেক কিছু করতে হয়। উত্তাপময় গধূলি বেলা। গরমের তীব্র তাপে পথঘাটের ব্যস্ততায় আবৃত মানুষদের জুবুথুবু অবস্থা। গরমে যেন গলা শুকিয়ে কাঠ হয়ে যায়। জনবহুলে যাওয়ার মতো ইচ্ছে কারো না থাকলেও নিজ নিজ প্রয়োজনে সকলে এই ভিড় ঠেলে নিজেদের গন্তব্যে ছুটছে। আরোরা বিষম খেয়ে তার ভাইয়ের পাশের মেয়েটি অর্থাৎ তার হবু ভাবির নিকট তাকিয়ে আছে। দৃষ্টিতে তার দৃঢ় স্তব্ধতা, কারণ মেয়েটি ফায়ানের সাথের সেই মেয়েটি। আজ আইমানের এঙ্গেজমেন্ট পার্টি। আরোরার এই ঠায় দাঁড়ানোর মাঝে সে তার ঘাড়ে উষ্ণ নিঃশ্বাস অনুভব করল। আরোরার সর্বাঙ্গ শিথিল হয়ে এলো। সে আতঙ্কিত হয়ে পিছে ফিরে তাকালো। ফায়ানকে পাঞ্জাবি পরিহিত অবস্থায় দেখে আরোরার গলা শুকিয়ে গেল। কি সুদর্শন লাগছে ফায়ানকে। ফায়ান নীল পাঞ্জাবি পরেছে, কলারে পাথরের ডিজাইন। চুলগুলো জেল দিয়ে সেট করা, সাথে চিরচেনা সেই মাতাল করা পারফিউমের ঘ্রাণ সোঘ্রাণের আবেশে আরোরার চোখ বুজে এলো। পরমুহূর্তে তুরির শব্দে আরোরা চোখ মেলে তাকালো। তার দৃষ্টিতে বিস্ময় স্পষ্ট। বিস্মিত নেত্রপল্লবের দিকে ঘোর লাগা দৃষ্টিতে তাকিয়ে ফায়ান থমথমে গলায় বলে উঠল, কি দেখছ? আরোরা কিছু বলতে নিবে তৎক্ষণাৎ তার মস্তিষ্কে হানা দিল দুদিন পূর্বের ঘটনা। হানা দিল দিয়াকে নিয়ে কয়েকটি প্রশ্ন। আরোরা দিয়ার দিকে ইশারা করে বলে, উনি আপনার কি হয়? উনি কি আপনার গা? শাট আপ, শি ইজ মাই কাজিন। দিয়া গার্লফ্রেন্ড কেন হবে? এত ডার্টি মাইন্ড কেন তোমার? কোনো মেয়েকে পাশে দেখলেই তাকে গার্লফ্রেন্ড বানাতে ছাড়ো না। লিভ ইট। আর ইউ জেলাস? প্রথম দিকে ফায়ান ধমকালেও শেষোক্ত বাক্যটি সে আরোরার দিকে কিছুটা ঝুঁকে বলল। আরোরা একটা শুকনো ঢোক গিলে দু হাত দিয়ে ফায়ানকে সরিয়ে দিল। অতঃপর ভারী নিঃশ্বাস ফেলে থমথমে গলায় বলে উঠল, আমি জেলাস নই। এজন্যই তো দুদিন ভার্সিটি গ্যাপ দিয়েছ। এত থ্রেট দিলাম তাও আসলে না। বেশ সাহস বেড়েছে তাই না? আরোরা কোনা চোখে ফায়ানের দিকে তাকালো। অতঃপর থমথমে গলায় বলে, আমি কেন জেলাস হব তার জবাব দিন। ফায়ান বাঁকা হাসি ঝুলিয়ে আরোরার কাছাকাছি এসে ফিসফিসিয়ে বলে, আমায় ভালোবাসো তাই? আমি যে তোমার অভ্যন্তরে বসবাস করছি, এটুকুই কি এনাফ না জেলাস হওয়ার জন্যে? ফায়ানের এমন মাদক মেশানো কণ্ঠস্বর শুনে আরোরার ভেতরটা ধক করে উঠল। অনুভব করল হৃৎপিণ্ডের টিকটিক বাড়ছে। আরোরা গোল গোল চোখে ফায়ানের দিকে তাকালো। ফায়ান নিষ্প্রভ চাহনি নিক্ষেপ করে আছে আরোরার মুখশ্রীতে, হয়তো উত্তরের আশায়। আরোরা ফায়ানের মুখশ্রীতে চোখ বুলিয়ে ধীর কণ্ঠে বলে ওঠে, আপনি ভুল ভাবছেন। আপনি আমার স্যার। আমি তোমার জন্যেই স্যার হয়েছি, হাজবেন্ড হতে কিন্তু আপত্তি নেই। ফায়ানের এরূপ কথায় আরোরার অন্তরাত্মা কেঁপে উঠল। ফায়ানের থেকে এরূপ উত্তর সে স্বপ্নেও আশা করেনি। এমন শান্ত চিন্তাশীল স্বভাবের মানুষ যে এমন ঠোটকাটা হবে জানলে সে আরো দূরে দূরে থাকত। আরোরা দৃষ্টি নত করল এবং হনহন করে অন্যদিকে চলে গেল। ফায়ান সেখানে ঠায় দাঁড়িয়ে ঠোঁট বাঁকিয়ে হাসল।
পরবর্তীতে কি মনে হতেই সে আরোরার পিছে হাঁটা দিল। আরোরা একমনে ফায়ানকে নিয়ে ভাবতে ভাবতে এগোচ্ছিল, তখনই তার হাতে হেঁচকা টান অনুভব করল। আরোরা কিছু বুঝে ওঠার পূর্বেই জনমানবহীন স্থানে টেনে নিয়ে যাওয়া হয়। অতঃপর তার কর্ণধারে ফিসফিসানির শব্দ উপলব্ধি করল। তোমায় এই শাড়িতে মারাত্মক লাগছে পিজেন, তোমার রূপের ঝলকানিতে আমি পুরোদমে ঝলসে যাচ্ছি। ইচ্ছে তো করছে তোমায় পুরো দুনিয়ার থেকে নিজের মনকুঠুরিতে বন্দি করে রাখি। আল্লাহর এই অমায়িক অপরূপ সুন্দর সৃষ্টিতে নিয়ে বড্ড ভয় হয় জানো। যদি কেউ তোমায় নিয়ে যায়। বলেই ফায়ান এক মুহূর্তও না দাঁড়িয়ে ধোপাধপ পা ফেলে চলে গেল। উৎসব মুখর পরিবেশ। আত্মীয় স্বজন খুব বেশি না থাকলেও মোটামুটি আছে। ইকবাল সাহেব তার গার্ডদের নানান আদেশ দিচ্ছেন এবং গেস্টদের সাথে কুশল বিনিময় করছেন। মুনিবের এখনও বিশ্বাস করতে পারে না তাদের মতো সহজ সুলভ পরিবারে এত বড় পলিটিক্সের মেয়ে দিচ্ছেন। এ যেন অনেক বড় ভাগ্যের ব্যাপার। মুনিব তার বেয়াই সাহেবের সাথেই দাঁড়িয়ে। অনন্যা এবং ছোট মায়ের মাঝেও বেশ ভাব জমেছে। আইমানকে আর চোখে দিয়া এবং দিয়াকে আর চোখে আইমান দেখছে। দুজনেরই এরেঞ্জ ম্যারিজ, তাই দুজন দুজনের সম্পর্কে ধারণা খুবই স্বল্প। আইমান মিনমিন করে দিয়ার উদ্দেশ্যে বলল, আপনার এই গাউনে ভীষণ সুন্দর লাগছে। আইমানের মুখে আপনি সম্বোধন শুনে দিয়া মুগ্ধ হয়। দিয়া লাজুক হেসে পদতলের নিকট দৃষ্টি নিক্ষেপ করে বলল, ধন্যবাদ। আমরা কিন্তু প্রভাবশালী নই। আমি আপনাকে শৌখিনতাও দিতে পারবো না মিস। আমার নিকট আপনি শুধু সম্মান এবং ভালোবাসাই পাবেন। দিয়া ঠোঁট বাঁকিয়ে হাসল। এই হাসির কোনো শব্দ নেই। দিয়া পুনরায় লাজুক স্বরেই বলে উঠল, একজন নারীর জন্য এইটুকুই যথেষ্ট সাহেব। হই আমি নামকরা কারো মেয়ে, আমার বাসস্থান হোক ভিন্ন দেশ। আমার মন কিন্তু লালসায় ভর্তি নেই। আপনার দেয়া এই দুটো উপহারই আমার এই জীবনে অমূল্য সম্পদ। আইমান মুগ্ধ নয়নে দিয়ার দিকে তাকিয়ে রইল। সে যা ভেবেছিল তার উল্টো চরিত্র এই দিয়া। এত নম্র ভদ্র কেন, যেন সব স্বপ্ন লাগছে তার। আরোরা এতক্ষণ ফায়ানকে নিয়ে আনমনে থাকলেও আইমানদের ফিসফিস করতে দেখে আইমানের পাশে গিয়ে বিনয়ী হাসি দিয়ে বলল, বাহ গো এহেড ভাইয়া। তবে ভাবি আমি কিন্তু আপনার একমাত্র ননদী। আরোরার কথার মাঝে আরিশা এসে ফোড়ন কেটে বলল, না আমিও আছি। এই আইমান ভাইয়া আমি কই গেলাম তাহলে? দুজনের ঝগড়ায় দিয়া হাসল। কিন্তু আরোরাকে তার বড্ড চেনা চেনা লাগছে। কোথায় যেন দেখেছে মনে হচ্ছে, কিন্তু ঠিক মনে করতে পারছে না। দিয়া প্রশ্নও করল না তার কেমন লজ্জা লাগছে। অবশেষে বেশ সুন্দরভাবেই ওদের এঙ্গেজমেন্ট হয়ে গেল। বিয়ের ডেটও ফিক্সড হয়, তাও আগামী মাসের প্রথম সপ্তাহেই। ইকবাল তার একমাত্র মেয়ের বিয়ে বেশ ধুমধাম করেই দিবেন, কোনো কমতি রাখবেন না। আরোরা অনেকবার আইমানকে বলতে চেয়েছিল দিয়ার কাজিন ফায়ানি তার ভার্সিটির লেকচারার। কিন্তু কি ভেবে বারবার এই প্রসঙ্গ তার মাথা থেকে বেরিয়ে যাচ্ছে। এদিকে আইমান যেন আকাশে ভাসছে। দিয়াকে নিয়ে সে বেশ প্রজেসিভ হয়ে গেছে। অনন্যাও বেশ গুণগান গায় দিয়ার পরিবারের এই সুখকর সময়ে, সে চাইলেও এই প্রসঙ্গ ওঠাতে পারে না। এদিকে ফায়ানের বলা কথাগুলো তাকে ভীষণভাবে পীড়া দিয়ে চলেছে। সে না পারছে ফায়ানকে কিছু বলতে, আর না পারছে কিছু হজম করতে। ফায়ানকে তার গলার আটকে থাকা কাটার মতো লাগছে। অস্থিরতা নিজের মস্তিষ্কের, এত প্রশ্ন নিয়ে তার রাতের ঘুম হারাম হয়ে গেছে। ফায়ান তাকে কি বলেছিল পিজেন? পিজেন মানে তো পায়রা। ফায়ান তাকে নিকনেম দিয়েছে, সাথে সেসব কথাবার্তা। দম বন্ধ হয়ে আসছে তার ভাবতে ভাবতে। ইচ্ছে তো করছে ফায়ানের গলা টিপে দিয়ে সব প্রশ্নের উত্তর জেনে নিতে। ভার্সিটি এমন ভাব করে যেন সে কিছুই জানে না। আকস্মিকভাবে সে পুরোপুরি ভিলেনরূপী লেকচারারে পরিণত হয় আর প্রতিনিয়ত তার লেকচার শোনাতে থাকে। কে বলবে ফায়ানদের সাথে আরোরাদের আত্মীয়তা হয়েছে? স্যার ইয়ামিন আপনাকে পাগলের মতো খুঁজছে। ফায়ান হাসল। অতঃপর বলল, খুঁজুক পুরো বিডি ফরেইং খুঁজুক, হু কেয়ার স। অনল আর কিছু বলল না। কিছুক্ষণ থেমে লম্বা নিঃশ্বাস ফেলে বলে উঠল, স্যার আপনার পরিকল্পনা কতদূর? ওটা আমার প্ল্যানিং অনুযায়ী এগোচ্ছে অনল। জাস্ট জেনে রাখো ফায়ান ইজ কিং অফ মাফিয়া ওয়ার্ল্ড, সে যাকে প্রাণপণে চায় তাকে পাবে না। হাউ ফানি ম্যান ইট শট্রু, তার চোখে আমি নিজের প্রতি ভালোবাসা দেখেছি। রিল্যাক্স, সব হবে ধীরে ধীরে। আজ আইমান এবং আরোরা বেরিয়েছে শপিং এর জন্য। শপিং মলে গিয়ে ফায়ান এবং দিয়াকে দেখে আরেক দফা বিষম খেল। আরোরা এই বিস্ময় বহিঃপ্রকাশ না করে দিয়ার সঙ্গে কুশল বিনিময় করল। অতঃপর ওরা যখন একসাথে শপিং এ যাবে, পেছনে থেকে ফায়ান আরোরাকে হেঁচকা টান দিল। আরোরা ফায়ানের দিকে বিস্মিত দৃষ্টিপাত নিক্ষেপ করল। ফায়ান ফিসফিস করে বলল, কেমন মেয়ে তুমি? ওরা নিউ কাপল হতে চলেছে, একটু তো প্রাইভেসি দেও।
তা না করে কাবাবের হাড্ডি হচ্ছ এই আনরোমান্টিক কেন তুমি? চলবে।